11 বছরের একটা মেয়েকে 33 বছরের এক যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে শিকদার বাড়ির সবাই। ছেলের বয়স মেয়েটা থেকে 3 গুণ। যার বিয়ে তার খবর নাই। সে ছোট্ট মেয়েটা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়িতে এত আয়োজন কিসের সে নিজেও জানে না। নিবরাজ শিকদার মেডিকেল হোস্টেল থেকে মাত্র বাড়ি ফিরেছে। বাড়িতে এত আয়োজন দেখে হা হয়ে যায়। বিবাহ উপযোগ্য বাড়িতে কেউ নেই, তাহলে এত আয়োজন কিসের? সকল দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ছেলেকে দেখে নিরু শিকদার কিছুটা দৌড়ে আসে। ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আহা, ছেলেটাকে কতদিন পর কাছে পেল। নিবরাজ মাকে হালকাভাবে জড়িয়ে ধরে, তারপর আদর গলায় বলে, মা কান্না করো না তো। এভাবে কান্না করার কি আছে? আমি তো ঠিক আছি। এটা বলো, বাড়িতে এত আয়োজন কিসের? আজকে কোনো অনুষ্ঠান আছে? আর থাকলেও আমাকে জানানো হয়নি কেন? তুই বাসায় আসবি তাই আলাদাভাবে জানায়নি। মাত্র আসলি, রুমে গিয়ে আগে রেস্ট নে। আজ কিন্তু অনেক কাজ আছে, তাড়াতাড়ি ফ্রেশ হ। একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি যা বলেছি তার উত্তর এটা না মা। আজ বাড়িতে কিসের অনুষ্ঠান? শাহনাজের বিয়ে আজ। হোয়াট? নিবরাজ ধপ করে সোফায় বসে পড়ে। শাহনাজের বিয়ে? 11 বছরের একটা বাচ্চা মেয়েকে কিভাবে বিয়ে দিতে পারে তার মা? মামি হয়ে এমনটা করলো কিভাবে? মায়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের রুমে যায় নিবরাজ। গোসল করে একটা কলারওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে শাহনাজের রুমে যায়। কয়েকবার টোকা দিতে শাহনাজ দরজা খুলে দিলে নির্বাস তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করে। শাহনাজ নিবরাজ ভাইয়াকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, গলা জড়িয়ে বলে, ভাইয়া, আমার জন্য চকলেট এনেছো? তুমি আসবে আমাকে বলো নাই কেন? আমার জন্য বড় টেডি বিয়ার আনতে বলতাম। উফ, তুমি দেখি কুমিল্লা গিয়ে আমাকে ভুলেই গেছো। হঠাৎ করে বাড়িতে আসা, সেজন্য তোমাকে জানাতে পারি নাই। তোর চকলেট আছে, সমস্যা নাই। এখন এটা বল, এখন ঘুমাচ্ছিস কেন? আজ পড়তে যাসনি? মামি বলল আজকে বাসায় থাকতে, তাই যায়নি কোথাও। কেন? আমি বাড়িতে আসি দেখে তুমি কি রাগ করেছো? আচ্ছা ভাইয়া, আজকে বাড়িতে কি অনুষ্ঠান হবে? এত সাজানো কেন? নিবরাসের হাতে তখন ফোন ছিল। শাহনাজের কথায় ফোনটা হাত থেকে পড়ে যায়। অবাক হয়ে শাহনাজকে দেখে। শাহনাজ কি জানে না আজ তার বিয়ে? নিবরাজ কনফিউজ হয়ে পাল্টা প্রশ্ন করে। ফোনটা হাতে নিয়ে বলে, শাহনাজ, তুই জানিস না আজ বাড়িতে কি? তোকে কি কেউ এ বিষয়ে বলে নাই? তোর হাতে মেহেদি দেওয়া, অথচ তুই কিছু জানিস না। কালকে তনু আপু আমার হাতে মেহেদি দিয়ে দিছে। তুমি তো জানো মেহেদি অনেক ভালো লাগে, তাই না করি নাই। তুমি এমনভাবে আমার দিকে তাকাই আসো কেন নির্ভায়া? নিবরাজ আর সময় নেয় না, শাহনাজের হাত ধরে বাহিরে আসে, যেখানে সবাই বসেছিল। নিবরাজ মায়ের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে, মা, শাহনাজের বিয়ে, অথচ তাকে বলা হয় না কেন? তাকে না বলে তার বিয়ের এত তোড়জোড়, লজ্জা করে না? 11 বছরের একটা মেয়েকে বিয়ে দিচ্ছ তুমি? তোমার 15 বছরের মেয়ে আছে, তাকে বিয়ে দাও দেখি। নিবরাজ, শান্ত হ বাবা। আর তোর বোন এখনো বিয়ের জন্য তৈরি না। সে পড়াশোনা করবে, আর শাহনাজকে বাড়িতে বসে রাখবো নাকি? তাই বিয়ে দিয়ে বিদায় করব। আমি চাই তুই যেন এ বিষয়ে মাথা না ঘামাস। আমি শাহনাজের বিয়ে হতে দেব না। এইটুকু একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো তুমি। ছেলের ছবি দাও, বয়স কত, কি করে সব দাও। নিবরাজ, কোনো শব্দ হবে না। আমি যা বলছি তাই করো, না হলে সব তছনছ করে দিতে সময় নিব না। আমি কি করতে পারি সেটা তোমাদের অজানা নয়। নিরু শিকদার উপায় না পেয়ে ফোন থেকে ছেলের ছবি দেখায়। আইডি কার্ডের ছবিও আছে দেখে ভালোভাবে সেটা দেখে। তারপর জোরে ফোনটা দূরে ছুঁড়ে মারে। ছেলেটাকে সে চিনে, বয়স 33 কি 34। একটা কাপড়ের দোকান আছে, মোটা ভুঁড়ি বড়। এমন ছেলের সাথে সে শাহনাজকে বিয়ে হতে দিবে? এটা অসম্ভব। নিবরাজ চিৎকার দিয়ে বলে, সবাই যে যার মতো বাড়ি চলে যাও, এ বিয়ে হবে না। নাক টেপলে দুধ বের হবে সেই মেয়ের বিয়ে খাইতে আসছো তোমরা? বিয়ে না আটকিয়ে মজা করছো? লজ্জা থাকা দরকার আপনাদের। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি বিয়ে করব না নির্ভাইয়া। এতক্ষণে শাহনাজ মুখ থেকে কথা বের করে। সে নিবরাসের পেছনে লুকিয়ে কথাটা বলে, তার অনেক শখ বড় হয়ে একটা শিক্ষিকা হবে। আর বিয়ে বোঝে বাকি, এই বয়সে বিয়ে দিলেই তার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। নিবরাস শাহনাজের থুতনি ধরে বলে, চিন্তা করিস না, তোর নির্ভায়া তোর পাশে আছে। আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না। আমি তোর মামির মতো পাশার নই। তুই অনেক পড়বি, তোর জীবন আমি নষ্ট হতে দিব না। মামি আমাকে পছন্দ করে না, সেজন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি ভাইয়া। আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব তনু আপুর মতো। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো প্লিজ। কেউ কোথাও যাবে না। তোকে বসে বসে আর খাওয়াতে পারবো না আমি। তোর মাও মরে অশান্তি দিয়ে গেছে আমার কাছে। আজকে এখানে তোর বিয়ে হবে, ছেলে তোর মতো অনাথকে বিয়ে করবে, এটাই অনেক। শাহিন শিকদার এতক্ষণ চুপচাপ সব শুনতেছিল, কিন্তু ওনার এত চিৎকার পছন্দ হয় না। তাই একটা ধমক দিয়ে শাহনাজের উদ্দেশ্যে কথা বলে। শাহনাজ কাদো কাদো মুখ করে বলে, আমি তো বেশি খাই না মামা, অল্প ভাত খাই। আর বসে বসে খাবো না, তাও বিয়ে দিও না। এবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তাও আমি বিয়ে করব না।
শাহনাজের কথা শুনে উপস্থিত সবাই ফিক করে হেসে দেয়। নিবরাস নিজেও রাগের মাঝে হেসে ফেলে। হাসি কোনো রকমে কন্ট্রোল করে শাহনাজকে বলে, তুই বসে বসে খাবি? তোকে দাঁড়িয়ে খেতে হবে না, চিন্তা করিস না, আমি আছি তো শাহনাজ। নিবরাস সবসময় তোর পাশেই থাকবে। নিবরাস ঘরে যা, এখানে তোর থাকার প্রয়োজন নেই। ওকে বসে বসে খাওয়াতে পারবো না আমি। কামে করতে কষ্ট হয়, বাড়ি থেকে বের হয়ে যাবে, নয়তো বিয়ে করবে ও কোনটা। শাহিন শিকদারের কথা শুনে নিবরাস আরও রেগে যায়। টেবিলে জোরে একটা লাথি মারে। ঝনঝন শব্দ করে কাচের সব জিনিস ভেঙে যায়। নীরু শিকদার এবার নিবরাসের দিকে এগিয়ে আসে, হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিবরাস হাত ঝাড়া দিয়ে বলে, মা, শাহনাজ এখনও বাচ্চা, ও বিয়ে সম্পর্কে কিছু বুঝে না। বিয়ে দেওয়ার শখ থাকলে তোমার মেয়েকে বিয়ে দাও। শাহনাজ বিয়ে করবে না। ও নিজ মুখে বলছি, শুনতে পাওনি? না, শুনতে পাইনি। বোঝে না, বিয়ের পর সব বোঝাতে পারবে। শাহনাজের হাত ছেড়ে দে, বরযাত্রী আসবে এখন, আজকে ওর বিয়ে হবে। ওর বিয়ে হবে না, আমি থাকতে কিছুতেই এই বিয়ে হতে দিব না। কথা বলার মাঝখানে ছেলের বাড়ির সবাই চলে আসে। শিকদার বাড়ির সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে ওঠে। নিবরাস রেগে হনহনিয়ে নিজ রুমে যায়। সে কি করবে উপায় পায় না। শাহনাজ নিজেও নিবরাসের পিছু নেয়। নিবরাস কিছুক্ষণ ভেবে শাহনাজের হাত ধরে শাহনাজের রুমে নিয়ে যায়। শাহনাজের প্রয়োজনীয় সব জিনিস একটা ব্যাগে তুলে নেয়। তারপর নিজের রুমে গিয়ে নিজের সব জিনিস প্যাক করে 2টা ব্যাগ হাতে নিয়ে ড্রয়িং রুমে আসে। শাহিন শিকদার অবাক হয়ে বলে, নিবরাস, ব্যাগ নিয়ে কই যাস? আর তোর সাথে শাহনাজ কি করছে? শাহনাজ, নিজের রুমে যাও, তোমার তনুবাবু তোমাকে সাজিয়ে দিবে। বর আসছে কিছুক্ষণ আগে। সবার সামনে কোনো সিন ক্রিয়েট করো না দুজনেই। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি, সাথে যাবে শাহনাজ। পিছিয়ে একটা মেয়েকে তোমরা বিয়ে দেবে, সেটা আমি মানতে পারবো না। ওর দায়িত্ব আমি নিলাম আজ থেকে। পাগল হয়েছিস? যা রুমে যা। নিবরাস কোনো কথাই শোনে না। বাইরে তার এক ফ্রেন্ডের ভাই এসে দাঁড়ায়। ছেলেটা ব্যাগ নিয়ে চলে যায়। নিবরাস শাহনাজের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির সবাই অবাক হয়ে যায়। এমন কিছু হবে সেটা তারা ভাবতেও পারে নাই। নিবরাস যে এমন কিছু করতে পারে ধারণা ছিল না কারো। বরযাত্রীরা সবটা জানার পর ঝগড়া শুরু হয়। প্রায় 1 ঘন্টা পর ঝামেলা শেষ করে সবাই বাড়ি ফিরে যায়। শাহিন শিকদার শব্দ করে সোফায় বসে। ওনার ছেলে এমন বেয়াদব হবে জানতেন না। সব রাগ নিজের বউ নীরু শিকদারের উপর ঝাড়ে। পুরুষ মানুষের এই এক সমস্যা, সব রাগ বইয়ের উপরে দিয়ে যায়। যেখানেই যাই হোক না কেন, সব দোষ বইয়ের ভাবেই তারা। আধা ঘন্টা পর 3 জন একটা বাসার সামনে এসে দাঁড়ায়। শাহনাজ নিবরাস ভাইয়ার হাত ধরে বলে, নির্ভাইয়া, মামি মা এত খারাপ কেন? আমার বাবা ভাই নাই, এই জন্য কি আমাকে বিয়ে দিতে চায়? কিন্তু আমি তো বাবা মাকে মারি নাই, তাহলে আমার সাথে এমন করে কেন? ভেতরে যা, আমি আসি। কোথাও যাবি না কিন্তু। তুই সেসব নিয়ে ভাবিস না। তুই এটা ভাব, তুই বড় হয়ে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারিস। তোকে তোর স্বপ্ন পূরণ করতে হবে। তোর স্বপ্ন রোখাতে তোকে নিয়ে বাড়ি ছিলাম আমি। আমার সম্মান রাখিস। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি তোমার সব কথাই শুনবো। ভালোভাবে পড়াশোনা করব। কিন্তু এখন আমরা কোথায় থাকবো ভাইয়া? তুই আমার সাথেই থাকবি। তুই এখানে থাক, আমি একটু বাহির থেকে আসি। নিবরাস কথাটা বলে সেই যে গেল, রাত লেগে আসে, তবুও বাসায় ফিরে আসে না। শাহনাজের ভয় লাগা শুরু করে। তাকে রেখে কোথাও পালিয়ে গেল না তো? ভয়ের রুমে বসে কাঁদতে থাকে সে। তার নির্ভয়া কি তাকে নিতে আসবে না আর? দরজা খোলার শব্দে দরজার দিকে তাকায় সে। নিবরাস শাহনাজের দিকে তাকে চমকে ওঠে। মেয়েটার অবস্থা কি? চোখ মুখ ফুলে আছে। নিবরাসকে দেখে শাহনাজ দৌড়ে যায়। নিবরাসের বুকটা ঢোক করে ওঠে। ইস, তার জন্য মেয়েটা এত কষ্ট পেল। শাহনাজ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তুমি আমাকে রেখে কই গিয়েছিলে? আমি ভয় পেয়েছিলাম। তুমি অনেক পচা, আমাকে রেখে চলে গেছো। আমি আসবো বলেছিলাম তো নাকি? এখানে ভয় পাওয়ার কি আছে? আল্লাহ, এই মেয়ের বিয়ে হলে যে কি হতো। আমি একটু দরকারি কাজে গিয়েছিলাম। তোকে কই রাখবো, কি করবো সেটার জন্য। আমি কি তোমার সাথে থাকবো না ভাইয়া? আমি তো হোস্টেলে থাকি। তোকে কিভাবে রাখবো বল? তোকে আমার সাথে নিয়ে যাব, বাট তুই মেসে থেকে পড়াশোনা করবি। শাহনাজ ঠোঁট উল্টে কেঁদে দেয়। নিবরাস বিরক্ত হয়ে ধমক দেয়। রাতের খাওয়া করে কুমিল্লার বাস ধরে দুজনেই চলে যায়। শেষ রাতটা একটা হোটেলে কাটায়। পরের দিন সকালে শাহনাজকে নিয়ে একটা মেসের সামনে গিয়ে দাঁড়ায়। শাহনাজ নিবরাসকে দড়িয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। নিবরাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি এখানে না থাকিস তাহলে বাসায় রেখে আসি। তোর মামি মা তোকে 33 বছরের ছেলের সাথে বিয়ে দেখ, কেমন? আমি অনেক দিন থেকে বিয়ে খানি, চল রেখে আসি তোকে। না না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। নিবরাস এবার একটু শান্তি পায়। শাহনাজকে চতুর্থ তলার 434 নম্বর রুমে নিয়ে যায়। 2 বেডের রুম, তার মধ্যে ছোট একটা মেয়ে সেখানে আছে। নিবরাস পরিচয় হয়ে নেয়। মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে শাহনাজের সাথে। বেলা হলে শাহনাজকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। সাথে নিয়ে টেইলার্সে যায়। স্কুল ড্রেস বানাতে গিয়ে শাহনাজের দিকে তাকায়। তারপর ভ্রুকুসকে বলে, আমার হোস্টেলে যাবি? শাহনাজ খুশি হয়। সে তার মুবতাসিম ফুয়াদ ভাইয়ার হোস্টেলে যাবে না তা কি হতে পারে?
লাফাতে লাফাতে বলে, হ্যাঁ আমি যাব। ইয়ো, আরও অনেক ডাক্তার দেখব, ওখানে একসাথে অনেক ডাক্তার থাকবে। আমি তোমার সাথে থাকবো, তাহলে আজ নিয়ে যাব, তোর কাজে লাগবে। কিন্তু থাকতে পারবি না। নিয়ে যাওয়ার কারণ, কোনো ঝামেলা হলে চলে আসবি আমার কাছে। একা একা আসতে সমস্যা না হয় যেন, সেই জন্য একা একা চলাফেরা করার অভ্যেস কর এখন থেকে। ক্লাস 6-এর মেয়ে মোটেও বাচ্চা না। ম্যাচ থেকে বের হয়ে স্কুলে যাবি, তারপর প্রাইভেট ঠিক করে দেব 2টা। সময় মতো প্রাইভেটে যাবি। আমাকে প্রাইভেট পড়তে হবে কি? ছোটরা তো প্রাইভেট পড়ে না। হ, তনু তোকে পড়িয়ে আসি এতদিন, কি বুঝবি এখন? ইংরেজি আর গণিত পড়তে হবে। ভালোভাবে পড়াশোনা না করলে তোকে বিক্রি করে দিব। আমি সেখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ, যে মেয়ে বসে থেকে খাওয়ার মানেটা বোঝে না, সে আবার পালিয়ে যাবে? শোন, কোনো ছেলের সাথে মেলামেশা করবি না, প্রেম করবি না। ওকে? প্রেম কি ফুয়াদ ভাইয়া? প্রেম কি জানিস না? নায়কের নাম নিবরাজ থেকে মোবতাসিম ফুয়াদ দেওয়া হবে এখন থেকে। ফুয়াদ অবাক হয়ে কথাটা বলে, তবে না জানাটাই শ্রেয়। তাছাড়া এখন বড়রা ঠিকমতো প্রেম করে না, ছোটরা কিভাবে করবে? তবে শাহনাজ বড় হতে হতে সেই বছর আসবে যেখানে ক্লাস 3-4-এর মেয়েরা প্রেম করবে। ফুয়াদ শাহনাজকে নিয়ে নিজের মেডিকেল কলেজ হোস্টেল দেখিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, তারপর শাহনাজকে মেসে রেখে যায়। তারপর শুরু হয় সেই ছোট জীবনের চলা। প্রথম প্রথম মেসে থাকতে শাহনাজের কষ্ট হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সময়ের সাথে মানুষও চেঞ্জ হয়, চেঞ্জ হয়েছে নিজেও। তারপর কেটে যায় 5টা বছর। ফুয়াদ একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, কুমিল্লার হসপিটালে কর্মরত সে। অপরদিকে শাহনাজ গালে হাত দিয়ে বসে আছে। আজ এসএসসি রেজাল্ট দিবে। ফুয়াদ ভাইয়া বলেছে গোল্ডেন না পেলে তাকে বিয়ে দিবে। ভয়ে কাল থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে সে। রুমে বসে পায়চারি করছি বারবার। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে। 12টার পর ফুয়াদ হসপিটাল থেকে ফোন করে। শাহনাজ ফোন রিসিভ করে। অপর পাশ থেকে ফুয়াদ ধমক দিয়ে বলে, বিয়ের জন্য তৈরি হওয়া। বারবার বলছিলাম ভালোভাবে পড়াশোনা করতে, কিন্তু আমার কথা কানে তুলিস নাই। উচ্চতর গণিতে ফেল করছিস। সেজেগুজে রেডি হ, যাওয়ার সময় আমি তোর বুড়া বর নিয়ে যাব। ফুয়াদ কথাটা বলার পর কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু শাহনাজের কোনো রেসপন্স পায় না। ভয়ে ঢোক গিলে মেয়েটার কি হলো? হসপিটাল থেকে বাসায়ও যেতে পারছে না সে। হাতের কাজ তাড়াতাড়ি শেষ করে 1:30-এর সময় বাসায় আসে। দরজার লক খুলে রুমে প্রবেশ করে। শাহনাজ তখন মেঝেতে সেন্সলেস হয়ে পড়েছিল। ফুয়াদ গালে 2 হাতে বাড়াতে থাকে, চোখে মুখে পানি ছিটা দেয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। ফুয়াদ কিছু বলবে তার আগেই শাহনাজ চিৎকার দিয়ে বলে, আমি ওই বুড়োকে বিয়ে করব না ভাইয়া। আমি বাসায় যাব, আমাকে বাসায় রেখে আসো। আম্মু, আমি বিয়ে করব না, আমাকে এখান থেকে নিয়ে যাও। ভাইয়া প্লিজ, আমাকে বিয়ে দিও না। আমি পরের বার আবার এক্সাম দেব। শান্ত হ, তোকে বিয়ে দেব না। তখন তো মজা করে বলছিলাম। এজন্য কেউ জ্ঞান হারায়? জ্ঞান হারা মেয়ে হলি নাকি? ওঠ ওঠ, গোসল করে আয়, একটা জায়গায় নিয়ে যাব। না, আমি বিয়ে করব না। আমি বাড়ি যাব, তোমার কাছে থাকবো না। আমি বিয়ে করব না, তুমি ভালো না। আমি পুলিশের কাছে যাব। বললাম তো বিয়ে দিব না। তাহলে এমন ঢং করিস কেন? তাহলে সাথে বর নিয়ে আসো কেন? শাহনাজের কথা শুনে ফুয়াদ ভ্রুকুসকে শাহনাজের আঙ্গুলের দিকে তাকায়। পিছনে রিয়াদকে দেখে থতমত খেয়ে যায়। রিয়াদ ফিক করে হেসে বলে, দোস্ত, আমি কিন্তু রাজি। এমন কিউটিকে বিয়ে না কে করতে চাই বল? তুই আমার সাথে ওর বিয়ের প্ল্যান করছিস আমি তো জানি না। ওয়েট, তোর ভাবির থেকে অনুমতি নেই। আর একটা বিয়ের অনুমতি দেয় কিনা? তোমার মতো বুড়াকে আমি বিয়ে করব না। তুমি বুড়া, আমি ছোট্ট, আমি তোমার মেয়ের বয়সে। প্লিজ আঙ্কেল, আমি আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে অনেক ভালো মেয়ে খুঁজে দেব। আচ্ছা, না, আমার তোমাকেই চাই। তুমি কি সুন্দর, ইস, একদম পরীর মতো। দেখো না, গালগুলো কি সফট। আসো একটু আদর করে দেই। বিয়ের পর তোমাকে অনেক চকলেট দেব। তুমি নাকি চকলেট পাগলি। তুই বুড়া, তোরে বিয়ে করব না বলি নাই? খুন করব জায়গান থেকে, নয়তো ভাইয়ের সাথে তোর বিয়ে দেব। আয়, ভাইয়ের সাথে তোর বিয়ে দেব, আয়। ফুয়াদ আর না চাইতেও হেসে ফেলে। রিয়াদকে সাথে নিয়ে আসছিল ঘুরতে যাবে সে কারণে, কিন্তু শাহনাজ ভুল বুঝবে সে ভাবতেই পারে নাই। শাহনাজ ফুয়াদের গলা জড়িয়ে ধরে আছে শক্ত করে। ছেড়ে দিলে বুঝি বিয়ে দেবে? সেদিনের পর থেকে তো মেয়েটা বিয়ের কথা শুনলেই ভয় পায়। ভাবে তার থেকে 20 বছরের বড়দের সাথে বুঝিয়ে দেবে বিয়ে। ফুয়াদ শাহনাজের চোখের পানি মুছে দেয়, কপালে কিস করে বলে, এখনো বাচ্চা আছিস? আমি বলছি না যে আমার এত কাছে থাকবে না। আর ও হচ্ছে আমার বন্ধু রিয়াদ। বলছি না তোকে, বিয়ে খেয়ে আসছিস তাও চিনতে পারিস নাই? তোকে বিয়ে দেব না। কান্না থামা। বড়দের তুই করে বলতে নাই, আপনি করে বলতে হয় কতবার বলবো? তাহলে তুমি বলে কেন আমাকে বিয়ে দিবে? ভয় দেখানোর জন্য বলছিলাম। এবার লক্ষ্যে মেয়ের মতো ফ্রেশ হয়ে আয় যা, তোকে নিয়ে ঘুরতে যাব। কাল থেকে তো কিছুই খাসনি। ভাইয়া। শাহনাজ ফুয়াদের একদম কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আবারও। তারপর কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার পরীক্ষা তো ভালো হয়েছে,
তাহলে ফেল করলাম কিভাবে? তুমি একটু বোর্ড চ্যালেঞ্জ করবে প্লিজ? আমি সত্যি ভালো পরীক্ষা দিয়েছিলাম। না, সেসব প্রয়োজন হবে না। বুড়ো না, ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে দিবে। তোর দ্বারা পড়াশোনা হবে না। বাড়ি থেকে নিয়ে আসি, আর তুই আমার সম্মান রাখতে পারলি না। এই মুখ মানুষকে দেখাবো কিভাবে? তুই বিয়ে কর যা। শাহনাজ ফুয়াদের গালে জোরে কামড় দিয়ে কথাটা বলে। ফুয়াদ ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। শাহনাজ ভয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। রিয়াদ হাসতে হাসতে বলে, মেয়েটার সাথে লাগতে যাস কেন? তোর সাথে থাকতে থাকতে ও নিজেও এক রোখা হয়ে গেছে। এত জেদ বাবারে! কামড় খেতে খেতে তুই শহীদ হয়ে যাবি। তুই এখানে দাঁত কেলাস? আমার এত সুন্দর গাল পিছিয়ে একটা মেয়ে খারাপ করে দিল। কি সফট গাল, দেখলেই চুমু খেতে চায় মেয়েরা। আর শাহনাজ, শয়তান মেয়ে, আমার গালে কামড় দিল। থাক, সোনা, কাঁদতে হয় না। তোমার কান্না দেখলেই তো আবার আমাদের শাহনাজবাবু কান্না করে দিবে। ছোট বাবু, বোঝো তো? ও চুমোর কি বোঝে? কামড়টাকে চুমো ভেবে আনন্দ করো। তবে রে, রিয়াদ দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ফুয়াদকে জ্বালাতে তার মজাই লাগে। জ্বালানোর মাঝে একটা আলাদা আনন্দ আছে। বন্ধু বান্ধব সেটা খুব ভালো করেই বুঝতে পারবে। ফুয়াদ দাঁত কিরমির করে রাগ ঝাড়ে কিছুক্ষণ। ফোনটা বের করে শাহনাজের রেজাল্টের কপিটা দেখে। তার আনন্দ লাগছে, মেয়েটা তাকে নিরাশ করে নাই। পয়েন্ট অনুযায়ী গোল্ডেন পেয়েছে। শাহনাজ তাকে বলছিল উচ্চতর গণিত খারাপ হয়েছে, সেজন্য সে মজা নেওয়ার জন্য ফেল পড়েছে কথাটা বলেছে। তাছাড়া সারপ্রাইজ দেবে সে, সেজন্যই বলে নাই। শাহনাজ গোসল করে বের হয়। ফুয়াদ আর চোখে সেদিকে তাকায়। মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে, হয়তো এতক্ষণ কান্না করছিল। আর এদিকে ফুয়াদকে দেখে শাহনাজ আবার কেঁদে দেয়। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কথা রাখতে পারি নাই ভাইয়া। তুমি আমার জন্য এত কিছু করলে, অথচ আমি তোমার সম্মান রক্ষা করতে পারলাম না। আমাকে বিয়ে দাও, আমি বিয়ে করব। ওরে, ছোট থেকে মানুষ করছি অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য, তাই না? ছোট থেকে আদর যত্ন করে পাল্টাছি তোকে, খুন করব তাও বিয়ে দিব না। ভাইয়া, কি বিড়বিড় করছো? এমন হাসির বাচ্চার মতো ফ্যাস ফ্যাস করিস না কেন? দেখ তো, এত সুন্দর চেহারা লাল হয়ে গেছে। এমন খারাপ হলে কেউ তো বিয়ে করবেও না। থাক, কাঁদতে হবে না। মিষ্টি খাওয়া, তাহলে বিয়ে দিব না। শাহনাজ দৌড়ে ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে আনে। ফুয়াদ ভাইয়ার মুখে মিষ্টিটা দেয়। তখন রিয়াদ অন্য রুম থেকে বের হয়ে আসে। রিয়াদের মুখেও মিষ্টি দেয়। ফুয়াদ ধমক দিয়ে বলে, ফ্রিজে মিষ্টি রাখা আমার ভুল হয়েছে। আমি তোর থেকে মিষ্টি খাইতে চাইছি নাকি? তোরে পড়াশোনার সাথে সাথে একটু মানুষের মন বোঝার টিপস দেওয়া লাগতো। অসভ্য, তোর মিষ্টি তুই খা। আজব, আমি কি করলাম? তুমি তো মিষ্টি চাইছো আর আমি দিলাম। যাও, তোমার সাথে থাকবো না, তা থেকে মেসে থাকবো আমি। আমার নিজের ভাই না বলে এমন খারাপ ব্যবহার করছো। ফুয়াদ বিরক্ত হয়ে মুখের মিষ্টি শাহনাজের মুখে দেয়। শাহনাজ কিছু বুঝে ওঠার আগে গলা দিয়ে নেমে যায় সেটা। হা হয়ে সে ফুয়াদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখে। রিয়াদ হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো। ফুয়াদের দিকে তাকিয়ে ঢেস মারার সুরে বলে, চাইলাম কি মিষ্টি, পাইলাম কি দোকানের রসগোল্লা। চাইলাম ঠোঁট, পাইলাম বকাবকি। এই জীবনে যা চাইলাম তা বুঝি আর পাইলাম না প্রিয় বন্ধু। চাইলাম কি মিষ্টি, আর পাইলাম কি হাই হাই। বন্ধু নামের শয়তান তুই একটা। যা, কোথাও ঘুরতে যাব না। ধর তোর রেজাল্ট, তুই ভাইজে খা, চাপে চাপে খা। তোর বাড়ি তোর দাওয়াত আসি, গো ভাজি খাওয়াবো। রিয়াদের মুখে তখনও মিষ্টি ছিল। ফুয়াদের কথা শুনে গড়গড় করে বমি করে দেয়। শাহনাজ চিল্লিয়ে নাচতে শুরু করে কিছু না ভেবে। ফুয়াদের হাত টেনে চরকি পাকের মতো ঘোরাঘুরি করে। তারপর দুহাত দিয়ে দুজনকে ধরে লাফালাফি করে। আহা, সে গোল্ডেন পেয়েছে। প্রায় 10 মিনিট পর হাঁপিয়ে গেলে হাত ছেড়ে দেয়। রিয়াদ একে তো বমি করছে, তার উপর এমন নাচ নেচে ধরম করে পড়ে যায়। ফুয়াদও নিজে মেঝেতে ধরম করে শুয়ে পড়ে। শাহনাজ নাকের নিচ দিয়ে একটা আঙ্গুল ছুঁয়ে দেয়। তারপর ভাব নিয়ে বলে, জীবনে কখনো এমন রেজাল্ট করতে পাইছো তোমরা? শুধু আমার চোখের পানি নষ্ট করছো। সেই পানি দিয়ে বিয়ের সময় কান্না করতাম, গোল্ডেন পাইছি। আর ব্যাডা বলে কি আমি ফেল করেছি? এমন রেজাল্ট করে আমাকে দেখাও যাও। অদ্ভুত, তুই যা চোরকে ঘোরালি, আমাদের সেটা আজীবন মনে থাকবে বোন। এবার সত্যি সত্যি বিয়ে দেব। বাচ্চার স্বভাব যাবে না এই জন্মে তোর। তোমার কথা মতো তাই না, আমার একটা স্বাধীনতা আছে। আমি ছোট বাচ্চা না, তবে একটু একটু ভুল করলে ছোট বলে মাফ করে দিও কেমন? শাহনাজ দুজনকে রুম থেকে বের করে দেয়। সে ফুয়াদ ভাইয়ের সাথে নতুন একটা বাসায় উঠেছে। এখানে থাকবে এখন থেকে দুজনে। 2টা রুম আছে, সাথে ওয়াশরুম, রান্নাঘর সব। শাহনাজ কয়েকদিন আগে এখানে এসেছে। এখান থেকে এখন পড়াশোনা করবে। সাথে অবশ্য তার এক বান্ধবী থাকবে। সে জানে না কেন থাকবে, তার ফুয়াদ ভাইয়ের আদেশ। যেহেতু তার বান্ধবী মেসে থাকবে, তাই বাড়িতেই নিবে। মেসে থাকার চেয়ে বাড়িতে থাকাই ভালো। ফুয়াদ তাড়া দিলে শাহনাজ রেডি হয়ে বাহিরে আসে। কোথায় যাচ্ছে সেটা হয়তো সে জানে না, তবে শুরু হতে পারে এখান থেকেই জীবনের নতুন পথ চলার। আজ ইন্টারমিডিয়েটের নবীনবরণ অনুষ্ঠান, সেখানে যাবে বলে শাহনাজ শাড়ি পরার জন্য রুমে পায়চারি করছে বারবার। তার শাড়ি মোটেই 2টা। সেভাবে কখনো শাড়ি কেনা হয়নি। একটা লাল শাড়ি, একটা সাদা। লাল শাড়িটা কেমন যেন বিয়ের শাড়ির মতো লাগছে।
একবার হাতে নিচ্ছে তো একবার রাখতেছে। অনেক ভেবে সাদা শাড়ি পরার জন্য হাতে নেয়। সাথে সাথে ফুয়াদ একটা ধমক দিয়ে বলে, তোর স্বামী মারা গেছে নাকি? সাদা শাড়ি পরতে পারবি না, সাদা আমার পছন্দ না। এত তাড়াতাড়ি আমার মরার শখ হয়নি, লালটা পর, তোকে দারুণ লাগবে। আমার সাদা শাড়ি পরার সাথে তোমার মারা যাওয়ার কি সম্পর্ক? লালটা কেমন জানি বউ বউ লাগে। আমি বউ সাজবো না বাবা, তুমি পরো, দরকার হলে আমি সাদা শাড়ি পরবো। আমার কথা শুনবি না তো? ওয়েট, শাড়ি যদি না থাকে তাহলে কি পরবি? তখন লাল শাড়ি পরবি, তাই তো? শাড়ি আছে আর থাকবেও, থাকবে না কেন? হ্যাঁ। ফুয়াদ একটা চোখ মেরে শাড়িটা শাহনাজের হাত থেকে ছিঁড়ে নেয়। আশেপাশে কিছু খুঁজে পায় না। রান্নাঘরে গিয়ে শাড়িটা 4 পিস করে শাহনাজের সামনে ধরে। শাহনাজ শাড়ি হাতে নিয়ে চিল্লিয়ে ওঠে, ওড়াধরা আঘাত করে ফুয়াদের শরীরে। শাহনাজ এবার কেঁদে দেয়। এই শাড়িটা নাজিয়া তার বেস্ট ফ্রেন্ড গিফট করেছিল। নাজিয়া নিজেও হা হইয়াছে, তাদের প্রিয় শাড়ি ছিল। সে নিজেই কেঁদে দেয় এ অবস্থা দেখে। আর সাথে শাহনাজের কান্না বেড়ে যায়। ফুয়াদ থতমত খেয়ে যায়। শাড়ি নষ্ট করলো একজনের আর কান্না করছে দুজন। ফুয়াদ মুখটা কাচুমাচু করে বলে, সরি পিচি, তোকে নতুন শাড়ি কিনে দেব, তাও কাঁদিস না প্লিজ। অনেকেই ওইসব দেখলে আমাকে জুতা পিটা করবে। তোদের দুজনকে চকলেট দেব, তাও কাঁদিস না প্লিজ। সত্যি চকলেট দিবেন ভাইয়া? হ্যাঁ দেব, তাও কাঁদিস না তোরা। তুমি এক কাজ করো, শাহনাজকে রেডি করে দাও। আমাকে জ্বালাই মারছি দেখো না, শাড়িটায় ইঁদুর কাটছিল, সেই জন্য আমিও কাটলাম। ওকে বুঝাও তুমি কেমন। আচ্ছা ভাইয়া, আপনি যান, আমি শাহনাজ পারভিনকে রেডি করে দিচ্ছি। এ মেয়েরা এক হাতের খেল। আপনি বাইরে ওয়েট করুন, 10 মিনিটে রেডি করব, 5 মিনিটে বাইরে যাব। শাহনাজ এতক্ষণ চুপচাপ ছিল। নাজিয়া ফুয়াদের সাথে ডিল ফাইনাল করে শাহনাজের দিকে তাকায়। শাহনাজ উঠে নাজিয়ার পিঠে জোরে একটা ঘুষি মারে। নাজিয়া চিৎকার দিয়ে বসে পড়ে। শাহনাজ এখনও রেগে আছে। তাকে শাহনাজ পারভিন কেন বলবে? নাজিয়া মুখটা চারার মতো করে উঠে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, এত জোরে কেউ মারে? আমাকে তো তুই মেরে ফেলবি একদিন। শেষমেশ আর জিজু দেখতে পারবি না। আচ্ছা, সেসব মেনে নিলাম। এবার শাড়ি পরে নিব, সময় নেই। 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে। সেসব মিথ্যে কথা তুই বুঝবি না। 10টা থেকে বলে অনুষ্ঠান শুরু করবে 11টার সময়। এমন অনেক দেখে আসি আমি। তুই চুপ যা, তোরা কেউ ভালো না। আমার শাড়ি শিকদার ভাইকে বলিস কিনে দেবে। আয় তাড়াতাড়ি রেডি হওয়া, নতুন নতুন ছেলেতে পটাতে হবে তো। আমার 3টা দিয়ে হচ্ছে না, আরও 3টা লাগবে। 3 ভাতারি হয়েছিস, এবার তাহলে 6 ভাতারি হবি? ছি, এসব প্রেম করা ভালো না। আর তুই একসাথে মাপ চাই বাবা, আনরোমান্টিক কিছু বুঝিস না। তোর মুখে ফিডার দিয়ে রাখা লাগবে। আরে টাইম পাস করি আমি, ভালো লাগে। ঘুরতে যাওয়া, খাওয়া, আনন্দ আছে একটা, তুই সেসব বুঝবি না। তুই বসে বসে ললিপপ চুষি খা। শাহনাজ মুখ ভাঙায় শাড়ি পরায় মন দেয়। শাড়ি পরে সিম্পলভাবে সাজুগুজু করে দরজা খোলে। শাহনাজকে এই রূপে দেখে ফুয়াদের বুকটা ধুক করে ওঠে। তার হাত আপনা আপনি বুকে চলে যায়। চোখ পিটপিট করে শাহনাজকে দেখে। ফুয়াদ মনে মনে বলে, এই নারীর রূপ বড়ই আকৃষ্ট করছে আমাকে। আবদ্ধ হয়ে যাচ্ছি দিন দিন। সে কি আমাকে গ্রহণ করবে কখনো? আমি যে ভালোবাসি এই মায়াবী নারীকে। নারী, তুমি আমার হয়ে থেকো, অন্য কারো হলে মরে যাব যে। এই যে মিস্টার সিনিয়র ভাই, আমাকে কেমন লাগছে? মায়াবতী, প্রিয়সী, আমার প্রিয়তমা, মন চুরি করেছেন আমার। আমি পাগল হয়ে যাচ্ছি আপনার রূপে। ভালোবেসে বলতে ইচ্ছে করছে, প্রিয়তমা, তুমি কি আমাকে একটু ঠাঁই দিবে? তোমার ঠাঁই আমাকে পাগল করে তুলুক। ভাইয়া এসব কি বলছো? ফুয়াদ চমকে ওঠে। হি করে হাসার চেষ্টা করে মাথা চুলকে শাহনাজের সামনে থেকে সরে যায়। সে আসলেই পাগল হয়ে যাচ্ছে, নয়তো এভাবে নিজের অনুভূতি প্রকাশ করতো না কখনো। শাহনাজ তখনও ফুয়াদ ভাইকে আর চোখে দেখছিল। সে নিজেও অবাক হয়, ফুয়াদ ভাই এসব কি বলল। ফুয়াদ কথা ঘোরানোর জন্য বলে, সুন্দর লাগছে আমার পিচি, মাশাল্লাহ। এই সাজে বাহিরে যাস না, কেউ তুলে নিয়ে যেতে পারে। আমার পিচি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সেই ছোট থেকে দেখে আসি, আমার চোখের সামনে তুই হামাগুড়ি দিয়ে বেড়ালি। সেই তুই আজ থেকে 16 বছরের যুবতী। দূর শরত, আমাদের কলেজে নামিয়ে দিয়ে আসো। তোমার তো হসপিটাল আছে, সেখানে যাবে তাই না? আর আসার সময় একা আসবো নাকি সাথে নিয়ে আসবে? অনুষ্ঠান শেষ হলে ফোন করিস, আমার কাজ না থাকলেও নিয়ে আসবো। আর না হলে তোরা দুজন একা চলে আসিস, সমস্যা নেই। চিনিস তো কলেজ, চল তোরা। ভাইয়া, আমাকে কেমন লাগছে বলবি না? যা, আমি নিজের বোন না বলে তার সুনাম করবি না, এটা কিন্তু ঘোর অন্যায়। নাজিয়ার কথায় ফুয়াদ হালকা হেসে দেয়। তাকে বলে খুব সুন্দর লাগছে। তারপর দুজনকে নিয়ে কলেজে রেখে আসে। আসার সময় ফুয়াদ আর চোখে একবার শাহনাজকে দেখে। চোখ বন্ধ করে মনে মনে বলে, তোকে হারানোর ভয় মনে জেগে বসেছে। ভয় হয়, এই বুঝি হারিয়ে যাবি আমার থেকে? আমি তোর থেকে 10 বছরের বড় হলাম কিভাবে? কেন এত বড় হলাম বল? আমি যে তোকে চাই পিচি, তুই কি আমার হবি না? আর একদিকে তার অবাধ্য মন বলে, ফুয়াদ চিন্তা করিস না, তোর পিছিয়ে তোর হয়ে থাকবে। ভালোবাসায় কোনো বয়স থাকে না। 10 বছরের বড় বেশি না তো। 10 বছর কি তোর শাহনাজ মেনে নিতে পারবে না?
ফুয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে হসপিটালে যায়। ততক্ষণে নাজিয়া আর শাহনাজ কলেজে ঢুকে যায়। মাঠে অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। চারপাশে বেলুন দেখে শাহনাজের লোভ জাগে। বাচ্চাদের মতো তারও যে বেলুন পছন্দ। সবার আড়ালে একটা বেলুন খুলে নেয় বাসের পাশ থেকে। তখন পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা যায়। ছেলেটা কিছুটা গম্ভীর হয়ে বলছে, অনুষ্ঠান শুরু না হতেই নষ্ট করার প্ল্যান করছো? কষ্ট করে সাজানো হয়েছে আর তুমি এক্ষুনি বেলুন নিচ্ছ? ভয় করে না? বেলুন দাও আমাকে আর নিজে জায়গায় গিয়ে বসো। শাহনাজ ভয় পেয়ে পিছনে তাকায়। একটা লম্বা চড়া ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা তার বেলুনের দিকেই হাত বাড়ায়। শাহনাজ বেলুন পিছনে নেয়, মুখে হাসি এনে বলে, ভাইয়া আপনি অনেক সুন্দর। কবিগুরু কি বলছে জানেন? সুন্দর ছেলেরা কখনো পিচি মেয়েদের বকা দেয় না, যারা বকা দেয় তারা নামেই সুন্দর, বাস্তবে তারা দাঁত ছাড়া ইঁদুরের মতো দেখতে। আপনি কি কবি গুরুর কথা মানেন? যাও এখান থেকে। ছেলেটা অনেকটা গম্ভীর হয়ে বলে। শাহনাজ নাজিয়াকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। নাজিয়া হাসতে হাসতে বলে, দোস্ত ছেলেটা কত বোকা দেখলি? তোর মিথ্যে কথা শুনে ছেড়ে দিল। সুন্দর ছেলেরা বোকা হয় তাই না? দেখলি না ছেলেটা কি সুন্দর? ভাব ছেড়েও পাঠিয়ে নিব। হি হি হি। ছেলেটা আসলে বোকা, না হলে আমার ঢপ মারা কথা শুনে ছেড়ে দিত না। আরে বোকা, কোনো কবি বলেছে এসব? এসব তো শাহনাজ কবি আবিষ্কার করেছে। দুজন হাসতে হাসতে চেয়ারের কাছে যায়। দূর থেকে নাসির আহমেদ ছেলেটা তাকিয়ে থাকে। সে কি আসলে বোকা? নিজের মনে মনে কথাটা বলে নিজেই হেসে দেয়। অপরদিকে শাহনাজ আর নাজিয়া কাদো কাদো মুখ করে একে অপরের দিকে তাকায়। কোনো চেয়ার ফাঁকা নেই। কিছু বলবে তার আগে সেই ছেলেটা 3টা চেয়ার এনে এক পাশে দেয়। সে একটাতে বসে দুজনকে ইশারায় বসতে বলে। নাজিয়া খুশি হয়ে বলে, আমি নাজিয়া, ইন্টার প্রথম বর্ষ। আপনি? নাসির আহমেদ, অনার্স 2য় বর্ষ। তোমার পাশের মেয়েটা কি বোবা? তখন খুব তো পটর পটর করলো। তা মেয়ে, তোমার কোন কবি কথাটা বলেছে আমাকে একটু বলবে? শাহনাজ কবি। শাহনাজ কথাটা বলে মুখে হাত দেয়। নাসির ছেলেটা চমৎকার একটা হাসি দেয়। হাসিটার দিকে শাহনাজ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইস, কত সুন্দর করে হাসিতেছে। এভাবে তো তার ফুয়াদ ভাইয়া হাসি না। কথাটা ভাবতেই শাহনাজ চমকে ওঠে। সেসব কি ভাবছে? আর ফুয়াদ ভাইয়ের কথাটা মনে হচ্ছে কেন? সেসব ভাবনা বাদ দিয়ে স্টেজের দিকে চোখ দেয়। নাসির আর চোখে একবার শাহনাজকে দেখে। মেয়েটা তার কাছে অতিরিক্ত সুন্দর। কথা বলার ইচ্ছে জাগছে বারবার। কোনো কথা খুঁজে না পেলে ভালোভাবে মেয়েটাকে দেখে। তারপর নিজের হাসি পায়। হালকা হেসে বলে, তোমার কি আজ বিয়ে শাহজাদি? বিয়ের আসর ছেড়ে এই অনুষ্ঠানে আসছো যে? বর পালিয়ে গেছে নাকি তুমি পালিয়ে আসছো? বর পালিয়ে যাবে কিভাবে? শাহজাদি তো সুন্দর আছে। শাহনাজ ভ্রু কুঁচকে নাসিরের দিকে তাকায়। ছেলেটা কি তাকে এসব বলছে? নাসির মাথা ঝাঁকিয়ে বোঝায় তাকে বলছে। এবার শাহনাজ দাঁতে দাঁত চেপে বলে, প্রথমত আমার নাম শাহজাদি না শাহনাজ। আর দ্বিতীয়, আমার বিয়ে না আজ না কাল। ওকে? লাল শাড়ি পরলেই বউ হওয়া যায় না। যেমন সাদা শার্ট পরে শার্টের হাঁটা কিছুটা গুছিয়ে রাখলে নায়ক হওয়া যায় না। আজব। নাসির আর নাজিয়া দুজনেই অবাক হয়। নাসির ছেলেটা সাদা শার্ট পরে আছে আর ছেলেটা বলল কি? আর উত্তর হিসেবে তাকে কি বলল? কোন প্রশ্নের উত্তর হিসেবে কি দেয় তার উদাহরণ বা এমন কেন? নাজিয়া শাহনাজকে কোনো দিয়ে গোতা দিয়ে বলল, এই পাগল, কি আবল তাবল বলছিস? উনি আমাদের সিনিয়র, ভালোভাবে কথা বল। তুই এমন ব্রেক ছাড়া মুখ চালালো শিখলি কবে থেকে? এমন করিস না বোন, আমি কাউকে ভয় পাই না। নিজের যোগ্যতায় কলেজে ভর্তি হয়েছি, তাই কারো ভয়ে মুখ লুকিয়ে রাখবো না। যোগ্যতা থাকলে ভার্সিটিতে পড়তো, অনার্স করতো না। শাহজাদি আপনি মুখটা বন্ধ রাখুন দয়া করে। আমি আপনার দক্ষতা যোগ্যতা সম্পর্কে বর্ণনা চাইনি। আমারও যোগ্যতা ছিল ভার্সিটিতে পড়ার, কিন্তু তা হয়ে ওঠে নাই তোমার মতো কোনো এক নারীর কারণে। আপনার গার্লফ্রেন্ড পড়তে দেয়নি নাকি ভাইয়া? নাজিয়া অবাক হয়ে কথাটা বলে। সে ভেবেছিল ছেলেটাকে পটিয়ে নিয়ে চটিয়ে প্রেম করবে, কিন্তু ছেলেটা প্রেম করে তাহলে কিভাবে হবে? নাসির তার ভাবনাগুলো দৌড়ে ঠেলার জন্যই বলে, না তার থেকেও বড় কেউ। এরপর আর কেউ কথা বলে নাই। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়। নতুন স্টুডেন্টের ফুল দেওয়ার জন্য সিনিয়র কিছু ছেলেমেয়েদের ডাকা হয়। সেখানে নাসির ছেলেটাও যায়। শাহনাজ ফুল নেওয়ার সময় দেখে নাসির ফুল দিচ্ছে, মুখ বাঁকিয়ে ফুলটা নিয়ে নেয়। পাশে নাসিরের ফ্রেন্ড ছিল, সে থতমত খেয়ে যায় এমন অবস্থা দেখে। নাসিরের দিকে তাকালে দেখে নাসির হাসতেছে, কিছু আর বলে না সে। নাচ গান সব মিলিয়ে অনেক সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়। দুপুরের খাবার হিসেবে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি নেওয়ার সময়ও একই অবস্থা। অবশ্য এতে তার একটা সুবিধাই হয়। ভুলিয়ে ভালিয়ে নাসির থেকে একটা 2টা বিরিয়ানির প্যাকেট নেয়। শাহনাজ যখন বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, তখন নাসির পিছন থেকে বলে, চুন্নি 2টা প্যাকেট নিয়েছে। পুরো কলেজে বলবো শাহজাদি 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছে। শাহনাজ অবাক হয়ে যায়। ছেলেটা বুঝতে পারছে তাহলে। ভয়ে মুখটা কাঁচোমাচো হয়ে সেদিকেই তাকায়। 3টা ছেলে মেয়ে হাসাহাসি করছে, তাদের মধ্যে একজন নাসির। শাহনাজ সেদিকে তাকিয়ে জিব্বা বাঁকিয়ে হাসে।
এতে ওরা ভড়কে যায়, ভয় দেখাতে যাচ্ছে তারা। আর শাহনাজের এমন কাহিনী দেখে তো নিজেরাই দমে যাচ্ছে। অন্যদিকে ফুয়াদ বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল। মাথায় হেলমেট থাকায় হয়তো শাহনাজ তাকে চিনতে পারে নাই, কিন্তু সে সবটাই দেখল। সাথে সেই ছেলেটা দিকেও কিছুক্ষণ তাকিয়ে থাকে। ফুয়াদ বাইক থেকে নেমে আসে, শাহনাজের হাত থেকে একটা প্যাকেট নিয়ে সেই ছেলেটার কাছে যায়। নাসির হঠাৎ এমন হওয়ার জন্য থ মেরে দাঁড়িয়ে যায়। ফুয়াদ নাসিরের হাতে প্যাকেট দিয়ে বলে, দেওয়ার সময় খেয়াল রাখতে হয় কে কয়টা প্যাকেট নিচ্ছে, আর নেওয়া শেষ হলে খোটা দেওয়ার কোনো মানেই হয় না। ছোট মেয়ে এতটাও বোঝে নাই, সেজন্য হয়তো নিয়ে ফেলেছে। ওর হয়ে আমি সরি, রাখো তোমার প্যাকেট। কে আপনি? আর আমি যাই করি এতে আপনি মাথায় ঢোকাচ্ছেন কেন? আজব তো। তাছাড়া আমি খোটা দিচ্ছি না, এমনি থেকেই মজা করছিলাম। এখানে আপনি কথা বলার কি ভাই? প্যাকেটের জন্য মজা নিয়েছো তাই না? এত মানুষের সামনে বলছো, সেটা একা মজানের মতো না। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। তাই এবার থেকে কিছু করার হলে ভেবেচিন্তে করবে। ফুয়াদ সেখান থেকে চলে আসে। শাহনাজ কোমরে হাত দিয়ে রাগে একটা মোড় নিয়ে দাঁড়িয়ে আছে। যার জন্য চুরি করলো সে এবার ফিরে দিয়ে আসে। শাহনাজ মনে মনে ঠিক করে নেয় বাসায় গিয়ে গুনে গুনিয়ে 20টা মাথার চুল টেনে ছিঁড়বে। ফুয়াদ এগিয়ে আসে শাহনাজের কাছে, এসে ঝাড়ি মেরে বলে, বিরিয়ানির দোকানে বসে রাখবো কিন্তু, এভাবে তাকিয়ে দেখার কি আছে? চল, তোকে বিরিয়ানিওয়ালা দেখে বিয়ে দেব। লজ্জা করে না? বিরিয়ানি চুরি করেছিস? এই বেটা চুপ, যা, তোর জন্য করছি চুরি, আর তুই আমারে বলিস চোর? আমি যখন বিরিয়ানি খাবো তখন তো মুখের দিকে তাকিয়ে থাকবে, সেজন্য তোমার একটা ভাগ নিয়েছিলাম। আর তুমি যা বাল, দৌড় গিয়ে মর। কথায় আছে, কারো ভালো করতে নেই, আর কখনো ভালো করব না। ও মা, আমার ভাগ আমি বুঝে নিতে বলছি, তাকিয়ে থাকবো দেখে এত ভয়? তাহলে রুমের দরজা বন্ধ করেই খাবি। তাহলে তো আর তাকিয়ে থাকবো না। এত বড় হয়েছিস কিন্তু বুদ্ধি হয়নি তোর। দূর থাকো তোমরা, এ তো ঝগড়া করার মুড আমার নেই। আজ ছোট মানুষ দেখে সবাই কথা শোনায়, তোমাকে বিয়ে দিতে হবে বুঝেছি। নেটে দেখেছি যারা ভুলভাল যুক্তি দেয় তাদের তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। মেরাম শাহনাজ, আপনি যদি আমাকে বিয়ে দিতে চান তাহলে আমি দুপায়ে খাড়া। বয়সে তো কম হলো না, এ বয়সে 2 বাচ্চার বাবা হওয়ার দরকার ছিল। এবার যদি একটার বাবুর বাবা হতে পারি। কি বলিস পিচ্চি? আচ্ছা বাবুর বাবা, তোমার জন্য বউ খোঁজা শুরু করব, সমস্যা নাই। এবার তাহলে বাসায় যাওয়া যাক। ফুয়াদ মাথা নাড়িয়ে বাইক দেখিয়ে দেয়, তারপর নিজেকে বাইকে বসে। দুজন বাইকে উঠলে বাড়ির উদ্দেশ্যে যায়। বাসায় এসে গোসল করে খাওয়ার জন্য প্যাকেট নিয়ে বসে। খেতে বসে শাহনাজ বারবার ফুয়াদের দিকে তাকায়। সেটা দেখে ফুয়াদ টেবিল থেকে একটা প্লেট হাতে নিতে নিতে বলে, তোর বিরিয়ানির দিকে আমি নজর দেইনি, আমি ভাত খাবো, তোর বিরিয়ানি তুই খা। রাক্ষস, বসে বসে খেয়ে আমাকে ফকির বানালি। শাহনাজ ফট করে বিরিয়ানির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে পড়ে। ফুয়াদ ভয় পায় এ বুঝি মেয়েটা রেগে সব ফেলে দেবে, কিন্তু না, তার কিছুই হলো না। বরং শাহনাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে। নাজিয়া ওর কাণ্ডে হালকা হাসে, সে তো শাহনাজের স্বভাব সম্পর্কে ভালোভাবে জানে। অপরদিকে ফুয়াদ হাবলার মতো তাকিয়ে থাকে, সে কি দাঁড়িয়ে খেতে বসছে? ফুয়াদের তাকিয়ে থাকা দেখে শাহনাজ বলে, এবার তো বসে বসে খায়নি, তাও তোমার সমস্যা আছে? হলে বলো, আমার এসবের সমস্যা হয় না। শুয়ে থাকবো, তুমি খাইয়ে দিও তাহলেই হবে। কারো হাতে খেতে আমার সমস্যা হয় না। তোরে যে গাধা বিয়ে করবে সে নিশ্চয়ই পাবনা ফেরত পাগল, আর না হলে 2-3 দিনে পাগল বানিয়ে দেবো শিওর। বসে বসে গিল। আর কবি বলেছ, দাঁড়িয়ে থেকে খাওয়া মানে কুত্তার মতো খাওয়া। খুশটা। শাহনাজ হালকাকে ফুয়াদের হাতে প্যাকেট ধরিয়ে দেয়, তারপর নাজিয়ার প্যাকেট থেকে হালকাকে হাত ধুতে যায়। ফুয়াদ ভ্রুকুচকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শাহনাজকে, তারপর বিরিয়ানিটুকু খেয়ে উঠে পড়ে। নাজিয়া আর শাহনাজ খাটে উপর হয়ে ফোন টিপছিল। শাহনাজ দরজায় নক করে বলে, তখন বিরিয়ানির প্যাকেট ফেরত না দেওয়া ঠিক ছিল। বিরিয়ানি কিন্তু সুন্দর হয়েছে, এবার থেকে এমন চুরি করে নিয়ে আসিস কেমন? চোর পালালে বুদ্ধি বাড়ে, ঠিক তেমন তোমার ব্যবহার। খাওয়ার পর মনে হচ্ছে প্যাকেট নিয়ে আসলে ভালো হতো, তাই না? এবার আমি তোমাকে বিরিয়ানিওয়ালা বেটিক দিয়ে বিয়ে দিই। না থাক, আমার বাচ্চা মেয়েটাকেই ভালো লাগে। সে থাকলে আমার আর কাউকে চায় না। সে আমার আমার ঠিক বুকের এই জায়গাটায় বিচরণ করছে। তার মায়াবী চাহনিতে আমি সবসময় উতলা হয়ে যাই। সে আমার শোক পাখি। ফুয়াদ বুকে হাত দিয়ে কথাটা বলে। তার কথা শুনে নাজিয়া আর শাহনাজ ফুয়াদকে ঘিরে ধরে। নাজিয়া তো অবাক হয়ে বলে, ভাইয়া তুমি রিলেশন করো? তাহলে মেয়েটার সম্পর্কে আমাকে বলো, ছবি দেখাও তার, দেখে আমাদের ভাবে কত সুন্দর যে আমাদের ভাই কেমন পাগল বানিয়ে তুলেছে। তার নেই কোনো ছবি, সে আছে আমার বুকে, যাকে আমি ভাবি সব সময়। তার ছবি কি করব আমি? সে তো আমার শোক পাখি, সবসময় মনের মধ্যে বসবাস তার। ভাইয়া ভাবির সম্পর্কে একটু বলো না প্লিজ। তোমাকে তাহলে ভাবির সাথে বিয়ে দেব, কষ্ট করে আর বউ খুঁজতে হবে না। ছবি না দেখাও, তার সম্পর্কে কিছু বলো, সাথে তোমার ভালোবাসার অনুভূতি কেমন সেটা জানাও। শাহনাজের কথা শুনে ফুয়াদ তার দিকে গভীর এক চাহনি দেয়। এই বুঝে পেয়ে গেছে তার পিচিকে।
কিন্তু তা তো সত্যি নয়। ফুয়াদ গলা খাকারি দিয়ে বলে, সে এক ভালোবাসা, যে ভালোবাসতে কোনো খাত থাকে না। সে আমার প্রিয়তমা, আমার মায়াবী, আমার সুখ তারা। সে আমার সুখ বিলাসী, সব সুখ তাকে ঘিরে। তার কাছে শান্তি অনুভব করি সব সময়। প্রেমে কেন পড়েছো ভাইয়া? মানে তার কোন জিনিসে প্রেমে পড়েছো? কি ভালো লাগে তার? ঠিক কোন কারণে তাকে ভালোবাসো? ভালোবাসার কোনো কারণ হয় না, কারণ বলতে গেলে শেষ হবে না। একটা কারণে ভালোবাসা যায় না, কিন্তু একটা কারণে ঘৃণা করা যায়। আমি তার সব কিছুতেই মুগ্ধ, তাই তো ভালোবাসি তাকে। না ঠিক কি কি কারণ বলো, নোট করে নিব। ফুয়াদ বিরক্ত হয়। ভালোবাসার যে কারণ থাকে এটা ভাবতেই খারাপ লাগছে। প্রিয়তমা তো অমূল্য রত্ন, তাকে ভালোবাসার কি একটা কারণ হতে পারো? তবুও শাহনাজের জেদ তাকে দুর্বল করে। কারণগুলো বলতে শুরু করে। প্রথমত সে মেয়ে, তারপর ভালোবাসা আছে বলেই ভালোবাসি। তাকে ভালো না বাসলে ভালো লাগে না। সে ভালোবাসার মতো একটা জিনিস, তাকে দেখলেই ভালোবাসা জন্ম নেয় প্রতিনিয়ত। তার কথা বলার ধরন, হাত নাড়িয়ে মজা করা, চোখ পিটপিট করে তার চাহনি, ঠোঁটের সেই মিষ্টি হাসি, সব কিছুতে আমি মুগ্ধ। যদি প্রেম হয় সত্য, তাহলে সে আমার মিত্র। যদি সুখ প্রয়োজন হয় আমার, তাহলে সে প্রয়োজন। যদি মন ভালো করতে হয়, তাহলে তাকে চাই। যদি কেউ আমাকে খুশি করাতে চায়, তাহলে তাকে এনে দেখ। যদি কেউ বলে আমি কেন এত হ্যাপি, তাহলে হাসি মুখে বলবো আমার প্রিয়তমা আছে যে। অনুভূতি কেন জন্মেছে, তাকে অনুভব করছি চোখ বন্ধ করে। ঘুমের মাঝে তাকে মনে পড়ে। আমি না চাইতেও সে ভালোবাসতে বাধ্য করে আমাকে। তাকে ভালো না বেশি থাকতে পারি না ঠিক এই কারণে। শেষ হিসেবে বলবো সে আছে বলেই ভালোবাসি তাকে। প্রথম থেকে সে আছে, থাকবে। তাকে দেখি আমার ভালোবাসা শেখা। প্রতিটি মুহূর্ত তাকে ভাবতে হয়, তাকে নিয়ে আমার পথ চলা। সে আমার কল্পনায় বাসা বেঁধেছে। সে আমার প্রিয়তমা। ফুয়াদ একবারে কথাগুলো বলে দম নেয়। শাহনাজ অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে। ইস, এভাবে কেউ কাউকে ভালোবাসে বুঝি? নাজিয়া সব নোট করে নেয়। ছেলে পটাতে এসব কাজে লাগবে তার। ফুয়াদ শাহনাজের সামনে চুটকি বাজিয়ে বলে, কিরে পিচি, কি ভাবিস এত? এভাবে কেউ আমাকে ভালোবাসলে তাকে কিডন্যাপ করে বিয়ে করব। আহা, ভালোবাসা কি সুন্দর তাই না? ভালোবাসতে জানলে এভাবেও ভালোবাসা যায়। ভালোবাসলে তোমার মতো করে ভালোবাসা দরকার। এ বয়সে এসব ভাবনা বাদ দে। বিকেল হয়ে গেছে, রেডি হয়, বই কিনতে যাব। তুমি যাও, আমি আসি। শাহনাজ কথাটা বলে আলমারি থেকে ভালো একটা 3 পিস বের করে। নাজিয়া ওঠে না। তাকে তার বাবা কাল সকালে বই কিনে দিয়ে গেছে। সে একটা বই নিয়ে পড়তে বসে। শাহনাজ রেডি হয়ে ফুয়াদের রুমে নক করে। ফুয়াদ বের হয়ে শাহনাজকে একবার পরখ করে। তারপর নিচে গিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে। বাইক এসে থামে একটা বইয়ের দোকানের সামনে। বই কিনে যখন আসতে যাবে, তখন পেছন থেকে শাহনাজের ডাক পড়ে। পিছনে তাকিয়ে দেখে নাসির ছেলেটা। শাহনাজকে দেখে বলে, শাহজাদি, তোমার পাশের ছেলেটাকে? ভাইয়া। আচ্ছা যাও, কাল থেকে তো ক্লাস শুরু, রেগুলার ক্লাস করো। সমস্যা হলে জানিও, সিনিয়র হিসেবে যতটুকু পারি সাহায্য করব। শাহনাজ মাথা নাড়িয়ে বোঝায় ঠিক আছে। তারপর সামনে পা বাড়ায়। ফুয়াদ বিরক্ত আর রাগ দুটোই একসাথে কন্ট্রোল করতে পারছে না। ছেলেটার প্রতি তার রাগ বাড়ছে। আর শাহনাজ, আচ্ছা সে কোন জন্মের ভাই লাগে শাহনাজের? নিজের রাগ নিজের মাঝেই রাখে। পিছে একটা মেয়ের ওপর রাগ ঝালে তো ভ্যাবে করে কেঁদে দিবে। শাহনাজ বাইকের কাছে এসে দাঁড়ালে ফুয়াদ বলে, ছেলেটাকে? কলেজ থেকে তোর পিছু পড়ে আসে, সবসময় আঠার মতো লেগে আসে দেখছি। নাসির নাম, অনার্স 2য় বর্ষে পড়ে। আমি বেলুন চুরি করছিলাম, সেখান থেকেই পরিচয় আর কি। যেটার দরকার হবে আমাকে বলবি। এতদিন সব দিয়ে আসি, এখনও দিতে পারবো। অন্যের থেকে কিছু নিতে যাবি না কখনো। আর ছেলেটা থেকে দূরে থাকিস, মতলব ভালো না। তোমরা ছেলেরা এত সন্দেহ কেন করো? সন্দেহ করা মেয়েদের জন্মগত অভ্যাস। আর এখানে দেখছি উল্টো। যাও, ভাবির কাছে তোমার নামে বিচার দিব। হয়েছে, ফেস ফেস করিস না, থাক। হাসির মতো গলা নিয়ে কথা বলতে আসছি আমার সাথে। শাহনাজ মুখ ভেঙায়। বাসায় এসে পড়তে বসে। নতুন বই থাকলে সবার পড়ার ইচ্ছে হয়। সে দলে শাহনাজও নিজেও আছে। সে আর নাজিয়া একে অপরকে পাল্লা দিয়ে পড়াশোনা শুরু করে দেয়। রাতে উঠে দুজনে রান্না করে, তারপর ছাদে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেয়। আড্ডা দেওয়ার মাঝখানে শাহনাজের ফোনে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করে তাতে লেখা আছে, শাহজাদি, তুমি আমার এত নিকটে রয়েছো, হাত বাড়ালে শুয়ে দেখতে পারবো তোমাকে। তোমার ওড়না যখন ওঠে, তখন মনে মনে বলছি, ওড়না তুমি আমার কাছে এসে ধরা দেও। কিন্তু তোমার ওড়না বড্ড বাজি। সে আমাকে কি বলে জানো? বলেছে, চুপ বেদব, ওড়নার দিকে নজর কেন তোর? আমি দিলাম চিঠি, তুমি দিও ফুল। বাসবো আমি ভালো, তুমি করো প্রেম। তুমি আমার শাহজাদি, আমি তোমার গে। একটু ভেবে দেখো, আমি তো সে যাকে তোমার মন ভালোবাসে। আরও একটা মেসেজ পায় শাহনাজ। মেসেজ দেখে ভ্রু কুঁচকে ফেলে। তাকে কেউ ফলো করছে? ওনার দিকে তাকায় না, ওনা ঠিক আছে। নাজিয়াও নিজে এদিক সেদিকে তাকাতে থাকে। আশেপাশে কাউকে দেখতে পায় না।
বিরক্ত হয়ে বলে, এটা আবার কোন নতুন পাগল এলো? শাহজাদি বলে, নাসির ছেলেটা তোকে সম্বোধন করেছে তাই না? তাহলে এটা নিশ্চয়ই নাসির ভাইয়া হবে। আমার নাম্বার কোথা থেকে জোগাড় করবে? আমি তো ওনাকে নাম্বার দিইনি। আচ্ছা, তুই আবার নাম্বার দেস নাই তো? নির্লজ্জ ছেলে দেখ। নির্লজ্জ বলছিস কেন? কি কিউট। ভাবছিলাম প্রেম করব, কিন্তু শালা তোর ওপর ক্রাশ। বান্ধবী, আমার না হওয়া প্রেমিক তোর হয়ে গেল। ইহা আমি মানি না। আমার প্রেমিক ফিরিয়ে দে, তাকে আমার চাই। ঢঙ্গি, তুই রাখ, আমার প্রয়োজন নেই। আমি ফষ্টি করার জন্য কলেজে ভর্তি হইনি। ভাইয়া কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে। ভাই আমার ভালোটা বুঝবে। আমি পড়াশোনা করব মন দিয়ে। শিকদার ভাইয়ের অনেক টাকা নষ্ট করে পড়াচ্ছি না তো। নাজিয়া কথাটা এমনভাবে বলে যে শাহনাজ আগের কথাটা বলেও অনেক ভুল করেছে। শাহনাজ নাজিয়ার মাথায় একটা বাড়ি মেরে বলে, শোন, টাকা পয়সা দিয়ে পড়াশোনা করালেই হয়ে যায় না। আমাকে কোনো কষ্ট পেতে দেয়নি। আমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অল্প বয়সে বিয়ের হাত থেকে রক্ষা করেছে। কথাটা মনে হলে এখনো মাথা চাড়া দিয়ে ওঠে। যদি সেদিন বিয়ে হতো তাহলে আমাকে তুই এখানে দেখতিস না। যাহ বাবা, আমার শাহনাজ বেবি বড় হয়ে গেছে দেখছি। তা শাহজাদি, আপনি কি শিকদার ভাইকে ভালোবেসে ফেলেছেন? অদ্ভুতভাবে শাহনাজ নাজিয়ার দিকেই তাকায়। ভালোবাসা এসব তো সে কখনো মুখে আনেও নাই। আর যাকে সে গরু মনে করে তাকে কি ভালোবাসা যায়? শাহনাজ নিজের কানে হাত দিয়ে বাড়াতে থাকে। সে কি সত্যি শুনেছে? নাজিয়া বোকা চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। শাহনাজ অদ্ভুতভাবে বলে, ভাই আমার 10 বছরের বড়। আমি এত বড় কাউকে কখনো বিয়ে করব না। 4-5 বছরের বড় কাউকে বিয়ে করব। ছি, ফুয়াদ ভাইকে নিয়ে এসব বলিস না। ভাইয়া যদি শুনে পায় তাহলে কষ্ট পাবে। ভাইয়ের গার্লফ্রেন্ড আছে গাধি। ফুয়াদ যখন সাদের দরজায় দাঁড়িয়েছিল, সাদে পা রাখবে, তখন নাজিয়ার প্রশ্ন শুনে থেমে যায়। তার যে আগ্রহ ছিল শাহনাজের উত্তর শোনার জন্য, কিন্তু আগ্রহ এক নিমিষেই পানি হয়ে যায়। শাহনাজ তাকে ভালোবাসে না, আর কখনো বিয়েও করবে না। কষ্ট হয় তার, কিন্তু নিজেকে স্বাভাবিক করে শাহনাজের দিকে এগিয়ে আসে। হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে মেসেজগুলো জোরে জোরে পড়ে। শাহনাজ মুখটা ছোট করে থাকে। ফুয়াদ হাসলা হেসে বলে, তোর যাকে ভালো লাগবে তাকে এসে বলবি। আমি তাকে মেনে নেব, তোর সাথে বিয়ে দেব। কিন্তু প্লিজ কখনো রিলেশন করিস না যেন। যেদিন ঠকাবে সেদিন ভেঙে পড়বি, আর আমি সেটা দেখতে পারবো না। প্রেমে পড়ার আগে ভবিষ্যৎ নিয়ে ভাবিস একবার। আমাকে স্মরণ করিস। আমি তোর প্রতিটা কাজে পাশে আছি। ওফ, তুমি তো আমাকে ইমোশনাল বানিয়ে দিলে ভাইয়া। এভাবে বলতে হয় বুঝি? চিন্তা করো না, তোমার পেছে তোমাকে রেখে কিছু করবে না। প্রেম করলে তোমাকে সাথে নিয়ে করবে, কেমন? শাহনাজের কথা শুনে দুজনেই হেসে দেয়। শাহনাজ ফুয়াদের গলা জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি একটা বিয়ে করো তো। বুড়ো হয়ে যাচ্ছ, শেষে তোমার জন্য আর বউ খুঁজে পাওয়া যাবে না। আমি আবার ফুপি হব তো। তাই চলো, তোমার প্রিয়তমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসি। বাদরের মতো গলায় ঝুলে আসিস কেন? বারবার বলছি যখন তখন এভাবে জড়িয়ে ধরবি না। অসহ্য লাগে আমার। তোমার গলাটা অনেক সুন্দর, বাদরের মতো ঝুলে থাকতে ভালো লাগে, তাই ঝুলে থাকি। তোমার কি? আমার ভাইয়ের গলা আমি জড়িয়ে ধরবো, তোমার কি? হ্যাঁ, আমার কিছু না মহারানী। অনেক রাত হয়েছে, চলেন খাওয়া দাওয়া করবেন। রাতে ছাদে থাকবেন আর ছেলেরা আপনাকে বেহায়াপনা মেসেজ করবে। এটা কি আপনি চান? হ্যাঁ চাচ্ছি, কারণ আমি এই কয়েকটা প্রেম করব। শাহনাজের হাতের দিকে তাকায়। 2 হাত দিয়ে শূন্য বানিয়ে ফেলেছে। ফুয়াদ ফিক করে হেসে দেয়। ফারিহার মাথায় চট করে একটা বাড়ি দেয়। তারপর ফুয়াদ শাহনাজ আর নাজিয়া দুজনকে নিচে দিয়ে পাঠায়। ফুয়াদ পাশের ফ্ল্যাটের 5তলার ব্যালকনিতে দাঁড়ায়। সেদিকে তাকিয়ে হেসে হাত দিয়ে শাসনের সুরে বোঝায়, ও আমার, ওর থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও। তাকে আমি অন্য কারো হতে দেব না। আমার ভালোবাসা তুচ্ছ না, তাকে আপন করে নিব যে কোনো উপায়ে। ফুয়াদ কটকট পায়ে পা ফেলে ছাদ থেকে নেমে যায়। দূর থেকে নাসিদ ফুয়াদের কাণ্ডে থতমত খেয়ে যায়, আর ভাবে ছেলেটাকে তাকে দেখল কিভাবে। আর ভাবতে থাকে হাতের ইশায় কি তাকে হুমকি দিয়ে গেল। নাসির আসল কাহিনী না বুঝে হেসে বিড়বিড় করে বলে, আপনি যেহেতু শাহজাদির ভাই সেজন্য তো হুমকি দিতেই পারেন, কিন্তু আমি তো অন্যরকম প্রেমিক। প্রেমিকাকে পাওয়ার জন্য ভাইয়ের মায়ের খেতে পারি, যদি প্রেমিকা হয় শাহজাদির মতো সুন্দরী। মানুষ তোর সৌন্দর্যে প্রেমে পড়বে পিচি। সৌন্দর্য নেই কখনো ভালোবাসা হয় না। ভালোবাসতে পবিত্র মন থাকতে হয়, সেটা সবার থাকে না। কখনো কারো প্রেমে পড়ার আগে তাকে প্রশ্ন করিস, সে তোর ব্যক্তিত্বকে ভালোবাসে নাকি তোর সৌন্দর্যকে? শাহনাজ আর নাজিয়া খাবার টেবিলে বসেছিল। ফুয়াদের কথা শুনে দুজনে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ কথাটা বলে খাবার টেবিলে বসে। শাহনাজ প্লেটে খাবার দিতে দিতে বলে, আমি শাহনাজ, আমি সাহসিনী। আমি ভুল মানুষের প্রেমে পড়ব না কখনো। যেখানে ইন্টারে পড়া একটা মেয়ে আমি, সেখানে প্রেম করার নিছকই বোকামি, এটা আমি মনে করি। 18 বছরের নিচে যার বয়স, সে কখনো নিজের ভালো বুঝতে পারে না। তাই আমি আগে থেকেই নিজেকে সেফ রাখবো। অন্তত এইচএসসি পাশ করি, তারপর না হয় নিজের সিদ্ধান্ত একা একা নিব। মনে রাখবে, এখন প্রতিটি সিদ্ধান্ত তুমি নেবে, আর আমি তা মেনে চলব।
ধন্যবাদ পিচি। শাহনাজের কথাটা ফুয়াদের ভালো লাগে। সে এমন কিছু আশা করেছিল, তাতে যদি তার প্রিয়তমা অন্য কারো না হয়। মনে মনে ভাবে শাহনাজকে আস্তে আস্তে ভালোবাসা বোঝাবে, সে ভালোবাসে সেটা অনুভব করাবে। ধীরে ধীরে যে ভালোবাসা জন্মে সে ভালোবাসা খাঁটি ভালোবাসা। শাহনাজ তার ভালোবাসা জড়িয়ে গেলে আপন করে নেবে। নিজের মনের কথাগুলো ভাবতে ভাবতে খাবার শেষ করে উঠে পড়ে। শাহনাজ আর নাজিয়ার খাওয়া শেষ হলে সব ঠিক করে রুমে যায় ঘুমানোর জন্য। এখানে যেহেতু দুইটা রুম, সে কারণেই শাহনাজ আর নাজিয়া একই রুমে থাকে। শাহনাজ কোলবালি জড়িয়ে শুয়ে পড়ে। নাজিয়া কোনো দিয়ে ঘুতো দিয়ে বলে, শাহনাজ তোকে একটা কথা বলি, রাগ করবি না তো? আমি শিওর না, তবে আমার যা মনে হচ্ছে সেটা বলবো। তুই তো জানিস পেটে কোনো কথা চেপে রাখতে পারি না। কি তুই কি কিছু বুঝতে পারিস? আমার মনে হয় শিকদার ভাইয়া তোকে ভালোবাসে। তোকে সবসময় ছেলেদের থেকে আগলে রাখে দেখিস না। হা হা হা, জোকস দারুণ হয়েছে। এসব বাদ দিয়ে ঘুমের রাজ্যে যাওয়ার জন্য রেডি হওয়া। তোর জোক শোনার মোড আমার নেই। হাসার কি হলো? তোর কি একবারও মনে হয় না শিকদার ভাইয়া তোকে ভালোবাসে? আমি বুঝতে পারলে তুই পারবি না কেন? শোন, ভালোবাসা প্রকাশ করতে হয়। ভাইয়া কখনো প্রকাশ করেছে? তাছাড়া কোনো ক্লু দেয়নি যে বুঝতে পারবো। মানুষ ভালোবাসলে অপর পাশের ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে। শিকদার থুক্কু, ফুয়াদ ভাইয়া কখনো এমন কিছু করে নাই। ভাইয়া তোর প্রতি পজিটিভ অনেক, তাই সে কারণে আমার মনে হলো সবার ভালোবাসা প্রকাশ করার ধরন এক না। হতেও তো পারে ভাইয়া তোকে অন্যভাবে ভালোবাসে। অযথা এসব বলিস না তো। ভাইয়া যদি কখনো নিজ মুখে বলে যে পিচি ভালোবাসি তোকে, তাহলে কি তুই মেনে নিবি? ভালোকে বাসবি ভাইয়াকে? আমার ঘুম পেয়েছে। শাহনাজ কোলবালিশ নিয়ে অন্য পাশে শুয়ে পড়ে। নাজিয়া মনে মনে হাসে। সে শাহনাজের মনে সন্দেহ ঢোকাতে পারছে। রিয়াদ ভাইয়া তাকে বলেছে সবকিছু, আর সে কারণে শাহনাজকে এসব বলা তার সন্দেহ থেকে তো ভালোবাসা শুরু। নিশ্চয়ই এখন শাহনাজ ফুয়াদ ভাইয়াকে নিয়ে ভাববে, আর ভাবতে ভাবতে তার প্রেমে পড়ে যাবে। নাজিয়া এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। অপরদিকে শাহনাজের ঘুম হারাম হয়ে গেছে। বিরক্ত হয়ে উঠে বসে। এই বয়সটা এমনই, কাউকে নিয়ে ভাবতে গেলে মনে আঘাত আনে খুব। ফুয়াদ ভাইয়াকে ভাবতে ভাবতে তার ঘুম উবে গিয়েছে। বিরক্ত হয় নিজে নিজে। সে ফুয়াদ ভাইয়াকে নিয়ে এসব কী ভাবছে। ঘুম আসছে না দেখে ব্যালকনিতে যায়। গিয়ে চমকে ওঠে। ফুয়াদ ভাইয়াও ব্যালকনিতে বসে আছে। ফুয়াদ নিজেও চমকে ওঠে। রাত 2টা বাজে। এত রাতে শাহনাজ এখানে কেন? দুইটা বেলকনি একসাথে হয়। ফুয়াদ এগিয়ে আসে শাহনাজের দিকে। ভ্রুকুসকে বলে, কি রে, এখনো ঘুমাসনি? এত রাতে এখানে বসে কি করছো? তুমি ঘুমাওনি কেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো বুঝি? না পিচ্ছি, একজনের রিপোর্ট দেখছিলাম। রিপোর্ট সাথে নিয়ে আসছিলাম। কি সমস্যা সেটা নিয়েই ভাবছিলাম। আর মেডিসিনে একটু রিসার্চ করছিলাম। ও। শাহনাজ টেবিলের দিকে তাকায়। ফুয়াদ সত্যি বলছে নাকি সেটা দেখার জন্য। সত্যি বলেছে দেখে পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে। ফুয়াদ সেদিকে তাকিয়ে ব্যালকনি থেকেই চলে যায়। এই ব্যবহারে শাহনাজের ছোট মনে আঘাত আনে গভীরভাবে। তার কি ইগনোর সহ্য করার বয়স? কিন্তু তার ভাবনায় পানি ঢেলে ফুয়াদ দমক ধোয়া ওঠা কফি নিয়ে আসে। শাহনাজ হেসে কফি খেতে মন দেয়। শাহনাজের কফি খাওয়ার মাঝে ফুয়াদ ছোট্ট করে বলে, ঘুম ভেঙে গেছে নাকি সারা রাত ঘুমাসনি? ভেঙে গেছে। শাহনাজ হুট করে মিথ্যে কথা বলে দেয়। ফুয়াদ হেসে নিজের কাজে মন দেয়। আর কাজের ফাঁকে ফাঁকে কফির মগে চমক দিছে। শাহনাজের কাছে বিষয়টা দারুণ লাগে। শাহনাজ নিজের মনে মনে বলে, মানুষ প্রেমে পড়লে প্রেমিকের সব কিছুতেই মুগ্ধ হয়। আমি কি কোনোভাবে ফুয়াদ ভাইয়ের প্রেমে পড়েছি? শাহনাজ নিজে নিজে কথাটা ভাবলেও থতমত খেয়ে যায় নিজের ভাবনা নিয়ে। হাত থেকে কফির মগ পড়ে যায়। ফুয়াদ অবাক হয়ে শাহনাজের দিকে তাকায়। শাহনাজ নিচু হয় মুখ তোলার জন্য। ফুয়াদ শাহনাজের হাতের দিকে তাকায়। হাত কেঁপে উঠছে তার বারবার। শাহনাজ সেখানে আর না থেকে নিজের রুমে দৌড়ে চলে যায়। ফুয়াদ হা হয়ে সেদিকে তাকিয়ে থাকে। কি হলো এটা? শাহনাজ এমন করলো কেন? অদ্ভুত। আমি তোকে কিছু বলি নাই? তাহলে ও যে ঘুমায়নি সেটা বোঝা যাচ্ছে। তাহলে মিথ্যে কথা বলল কেন? ফুয়াদ অবাক হয়ে কথাটা বলে, কিন্তু তার কথা কে শুনবে? নিজেরও কাজে মন বসে না। বেলকনি লাইট অফ করে রুমে যায়। শুয়ে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে যায় এক সময়। রাতটা পেরিয়ে যায় এভাবে। ভোরে নাজিয়ার যখন ঘুম ভাঙে তখন চারদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসে। নামাজের জন্য এই সময়টা ঘুম থেকে ওঠার অভ্যাস আছে দুজনের। নাজিয়ার অজান্তে তার হাতটা শাহনাজের শরীরে পড়ে। চমকে উঠে হাতটা সরিয়ে নেয়। লাইট জ্বালিয়ে শাহনাজের দিকে তাকিয়ে কপালে হাত রাখে। জ্বরের শরীর পড়ে যাচ্ছে। শাহনাজ কিছু বিড়বিড় করছে দেখে নাজিয়া কানটা শাহনাজের মুখের কাছে নিয়ে যায়। শাহনাজ বিড়বিড় করে বলছে, আমার প্রেম রোগ হয়েছে। নাজিয়া হাসবে না কাঁদবে বুঝতে পারে না। শাহনাজ এক রাতে এমন হয়ে যাবে সে ভাবে নাই। পানি নিয়ে সে জলপটি করে দিতে থাকে। শাহনাজ পুনরায় ঘুমিয়ে গেলে নাজিয়া উঠে ফুয়াদ ভাইয়ের দরজায় নক করে। ফুয়াদ ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খোলে। সামনে নাজিয়াকে দেখে বলে, সকাল হয়ে গেছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ভাইয়া, শাহনাজের জ্বর অনেকটা, আমি একটু জলপটি দিয়ে এলাম।
হঠাৎ এত জ্বর, সে কারণে বলতে আসলাম। দেখি সরো। ফুয়াদ তাড়াতাড়ি শাহনাজের কাছে যায়। কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। থার্মোমিটার নিয়ে সে চেক করে 103 ডিগ্রি জ্বর। বালতিতে পানি এনে মাথায় পানি দিয়ে দেয়। নাজিয়া নামাজ পড়ে রান্না করতে যায়। ফুয়াদ প্রায় 15 মিনিট থাকে শাহনাজের মাথায় পানি দিয়ে মাথা মুছে দেয়। নাজিয়াকে কিছু খাবার দিতে বলে কিছু মেডিসিন নিয়ে আসে। শাহনাজকে ঘুম থেকে তুলে হালকা নাস্তা খাইয়ে ওষুধ খাওয়াই দেয়। শাহনাজ শুয়ে ফুয়াদের হাত টেনে ধরে। ফুয়াদ ভ্রু নাচে বলে, কিছু বলবি? মানুষ প্রেমে কেন পড়ে ভাইয়া? প্রেম এত যন্ত্রণা দেয় কেন? আমার যে প্রেম রোগ হয়েছে। হোয়াট? কাল এত কিছু বোঝানোর পর নতুন করে প্রেমে পড়েছিস? এই সাহসিনী তুই? সাহস তো কম না, আমাকে প্রেমের কথা বলিস? আমার যন্ত্রণা হচ্ছে, আমার একটু সুখ প্রয়োজন। কাউকে নিয়ে ভাবতে গেলে কি মানুষ অসুস্থ হয়ে পড়ে? আমি কেন এমন হয়ে গেলাম? কি জাদু আছে আমার ভাবনায়? আমি কিভাবে বলবো? অসভ্য মেয়ে, আসছি আমার কাছে প্রেমের গল্প করতে। যা মর, তোর চিকিৎসা না করাই ভালো ছিল। উনি প্রেমিক মহাশয়কে ভেবে জ্বর বাঁধিয়ে নিছে, আর আমি নাকি ওনার সেবা করব? তুমি রেগে যাচ্ছ কেন শিকদার সাহেব? ফুয়াদ হা হয়ে যায়। আজ আবার শাহনাজ তাকে শিকদার সাহেব বলছে। নাজিয়া বলে, সেটা না হয় মানা যায়, কিন্তু প্রিয়তমার মুখে কি এ ডাক মানা যায়? না যায়। প্রিয়তমার দেওয়া সব নামই সে মধুর। তবুও ফুয়াদ রেগে বলে, খবরদার আমাকে শিকদার সাহেব বলবি না, কেমন বুড়া বুড়া লাগে নামটা। ফুয়াদ বাবু না, সরি, ফুয়াদ ভাইয়া বলবি ওকে? ওকে শিকদার সাহেব। তবে আপনি যে বুড়া সেটা কি চোখে পড়ে না? নিজেকে শাহনাজ গল্পের নায়ক মনে করেন নাকি? ভুলেও এমন মনে করবেন না। পেছে নিজেকে নায়ক মনে করতে যাব কেন? শাহনাজ উপন্যাসের নায়ক আমি নিজেই, তাই নায়ক ভাবি না, বরং অন্যরা আমাকে নায়ক ভাবে। কত পাঠক আমার উপর ক্রাশ জানো? ওরা সবার উপর ক্রাশ খায়। হো, এক পুরুষে কেউ আসক্ত না। লুচ্চাপোলা, চলে যান এখান থেকে। আমি আমার প্রিয় প্রেম প্রিয়াসু রোগ মহাশয়কে নিয়ে কল্পনা করব এখন। তুই কি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছিস শাহনাজ? তুমি যদি পারো, আমি পারবো না কেন? তুই তো ছোট, ছোট মরিচের ঝাল বেশি। ছোট বলে অপমান করবে না। বিয়ে হলে 2 বাচ্চার মা হতাম। ফুয়াদ হা হয়ে শাহনাজকে দেখে। আজ শাহনাজের কি হয়েছে? আছে কোন শাহনাজকে দেখছে? এমন রেডিও মতো মুখ চলে, কোনো থামাথামির নাম নেই। ফুয়াদ শাহনাজকে কিছুক্ষণ পর করে বলে, অসুস্থ হওয়ার সাথে সাথে মাথাটাও কি গেছে? কি ভুলভাল বলিস? আমার তো মনে হচ্ছে তখন বিয়ে দেওয়ার ভালো ছিল, তাহলে এই ছোট মরিচকে সহ্য করতে হতো না। ঝাল কমানোর উপায় নেই তোমার কাছে? যার জন্য ঝাল হলাম তাকে এনে দাও, দেখবে ঝাল নিমিশে পানি হয়ে যাবে। তুই মর। ফুয়াদ সেখান থেকে রেগে নিজের রুমে যায়। নাজিয়া তখন রুমে প্রবেশ করে। শাহনাজ নাজিয়াকে দেখে বলে, উনি রাগ করলো কেন? উনি কি তোর জামাই লাগে? যে ঢং নিয়ে কথা বলছিস বাপরে বাপ। নেকারানি হলি কবে থেকে? নাকি সত্যি মাথা নষ্ট হয়েছে তোর? শিকদার সাহেবের প্রেমে পড়েছি আমি, প্রেম রোগ হয়েছে আমার। এ রোগের যন্ত্রণা যে আর সহ্য হয় না। শিকদার সাহেবকে এনে দিবি? এক রাতে প্রেম হয়? হয় হয়। সাহসিনীর সাহসে এক রাতে প্রেমে পড়েছে শাহনাজ। শিকদার সাহেব কেয়ার ভেবে আর উতল আসে, মন ছয় না আর। বারবার যেতে চায় সে প্রিয়তম অসুখের কাছে। থাম বোন, তুই এক রাতে পাগল হয়ে গিয়েছিস। তোকে মেন্টাল হসপিটালে ভর্তি করাতে হবে বুঝতে পেরেছি। যে প্রেম করবে না বলে লাফিয়ে বেড়ায়, আছে প্রেম পিয়াসু অসুখে আসক্ত। প্রেম কখন হবে তা কি সময় আছে? হুট করে মানুষ প্রেমে পড়ে যায়। যেমন তুই বারবার প্রেমে পড়িস। আমি একবার পড়লেই দোষ। শাহনাজ আর কিছু বলে না, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাথা ব্যথা শুরু হয়ে যায় তার। এদিকে নাজিয়া হতবাক শাহনাজের এমন ব্যবহারে। এক রাতে মানুষ এতটা বদলে যায়? ডোজ কি বেশি হয়ে গেছে? নাজিয়া আবারও রান্নাঘরে যায়। কিছুক্ষণ পর ফুয়াদ এসে দেখে শাহনাজ ঘুমিয়ে গেছে। জ্বর চেক করে পাশেই গালে হাত দিয়ে শাহনাজের দিকে তাকিয়ে থাকে। অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে শরীরে। তার প্রিয়তমা এখন পাগলামি করে কেন? কি হয়েছে তার? রাত থেকে এমন হয়ে গেল কেন? সেসব ভাবতে থাকে শাহনাজের দিকে তাকিয়ে। শাহনাজের মুখের সামনে থেকে চুল সরিয়ে কানের পিঠে গুজে দেয়। শাহনাজ নড়ে চড়ে আবারও শান্ত হয়। ফুয়াদ কপালে চুমো দিয়ে একা একা বলে, প্রিয়তমা, আবদ্ধ হচ্ছে তোমার জন্য। তোমার প্রেমে আমি এক আবদ্ধ প্রেমী। প্রেমে পড়া যে প্রিয়তমাকে পাওয়া কঠিন। তুমি কি আমার হবে প্রিয়তমা? আমার প্রিয়, ভালোবাসায় ভরে দেব তোমাকে। তোমায় ভেবে সুখ পায় প্রিয়তমা। তোমার জন্য না হয় একটু হই নির্লজ্জ। ভেবেছ কি কখনো ভালোবাসি কতটা তোমায়? তোমার ঘুমন্ত চেহারা আমার কাছে নিষ্পাপ মনে হয়, ভালোবাসি তাই। ফুয়াদ একের পর এক কথা বলতে থাকে। একসময় শাহনাজের মাথার কাছে মাথা দেয়, তারপর হালকা সুর তুলে বলতে থাকে, ও ডাক্তার, ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ে রূপসী ভারী। ছুরি কাছি সুয়ের খোঁচা তার যেন না লাগে। আমার বাঁচা মরা পড়ে তার জীবনটা আগে গো ডাক্তার। ও ডাক্তার, ও ডাক্তার, এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা। এই ব্যথার মাঝেও লাগছে ভালো বলতে তারই কথা।
দেখবেন কোনো মতে যেন ঘুম থেকে না জাগে। আমার বাঁচা মরা পড়ে। আমার জীবনটা আগে গো ডাক্তার। ও ডাক্তার, ও ডাক্তার। আমার তো ঘুম ভেঙে গেছে। আকস্মিক শাহনাজের কথায় ফুয়াদ থতমত খেয়ে যায়। হাসার চেষ্টা করে বলে, এখন শরীর কেমন লাগছে? আর আমি এমনি গান বলছিলাম, তোকে কিছু বলি নাই। হ্যাঁ বুঝি সব। কানের কাছে ফ্যাসফ্যাস করলে গান হয় না। হাসির গলা তোমার থেকে ভালো। যাও এখান থেকে। আমার মুড সুইং হয়েছে। তোমাকে দেখতে ইচ্ছে করছে না। তুই পাগল নাকি আমি পাগল? জ্বর আসার পর থেকে কী সব বলে যাচ্ছিস? আমার এসব ভালো লাগছে না, একটুও না। আচ্ছা, তোর আশিকের কি খবর? শাহনাজ ফুয়াদ ভাইয়ার দিকে তাকায়। আশিক বলতে কি বোঝালো? এর মধ্যে শাহনাজের ফোনে টুং টুং করে মেসেজ আসে। ফুয়াদ সেদিকে তাকে বলে, নে তোর আশিক মেসেজ করেছে। 2টা গালি দিয়ে নাম্বার ব্লক করে রাখ। আশিক, এ তো ওই ছেলেটা, নাম জানি না, এ আবার ডাক্তার হয়েছে। তোমাকে ডাক্তার কে বানিয়েছে? তারে জেলে দেওয়া উচিত। ডাক্তার তোর শ্বশুর বানিয়েছে। ফুয়াদ তোর বাচ্চার মতো মুখ ভেঙে রুম থেকে চলে যায়। শাহনাজ এদিকে তাকে বলে, ডাক্তার সাহেব, আপনি আমার হৃদয় চুরি করেছেন। সেখানে এখন আপনার বসবাস। আমি কি আজ প্রথম প্রেমে পড়লাম, নাকি আপনাকে আগে থেকে অনুভব করতাম? উঠে খাওয়া দাওয়া কর, পরে তোর ডাক্তার সাহেবকে নিয়ে ভাবতে পারবি। হায় রে, নাটক সিনেমায় এমন কাহিনী দেখি নাই যে এক রাতে ভাবতে গিয়ে প্রেমের রোগে আক্রান্ত হয়েছে কেউ। নাজিয়া, এ কি বললি তুই? তুই দেখিস নাই? যদি ছোটবেলার পুতুল দিয়ে একে অপরের সাথে কথা বলতে পারে, যদি একজনকে মারলে অন্যজনের কষ্ট হয়, তাহলে আমি এক রাতে প্রেমে পড়লে পারবো না কেন? বাহ, উত্তরে ঠিক করা আছে। আচ্ছা মিসেস শিকদার সাহেবা, আপনি উঠে খাওয়া দাওয়া করুন। কলেজে কি যাবেন নাকি শুয়ে থাকবেন? এই যে কঠিন রোগ, বাড়িতে থেকে যা বৃদ্ধি করতে চায় না। কলেজে গিয়ে একটু খোলা হাওয়া নিতে চাই, তাই তো অসুস্থ হয়ে কলেজে যাব আজ। নাজিয়া বিরক্ত হয়ে কিছুক্ষণ গালাগালি করে খাবার টেবিলে যায়। শাহনাজ ফোনটা হাতে নেয়। সেই ছেলেটার মেসেজ ওপেন করে পড়তে থাকে। শাহজাদি, সকালে ছাদে আসবে। মিষ্টি রৌদ্রময় তোমাকে মিখিয়ে দেবে। একটা দারুণ সুবাস ছড়িয়ে যাবে চারদিকে। সাথে প্রাণ ভরে দেখব তোমাকে। শাহজাদি, আমার শাহজাদি, তুমি অনুভূতি চুরি করতে ওস্তাদ। আমার অনুভূতিগুলো নিয়েছো, আর ভাবনায় তুমি আছো। এই যে ছেলে, হ্যাঁ আপনাকে বলছি, আমার প্রিয় হয়ে গেছে। তার জন্য অসুখ বিধেছে শরীরে। তাকে ছাড়া এ অসুখ ভালো হবে না। তাই আপনি ফেল। আমার ডক্টর সাহেব আমার প্রাণ। বিড়বিড় না করে মুখটা ধুইয়াই আমি খাইয়ে ওষুধ খেয়ে দিচ্ছি। চুপচাপ বাড়িতে থাকবি। কলেজে যেতে হবে না আজ। অসুস্থ শরীর নিয়ে পড়াশোনা করতে হবে না। ফুয়াদের কথায় শাহনাজ বিড়বিড় করা বন্ধ করে দেয়, কিছু বলে না। লক্ষ্মী মেয়ের মতো চোখ তুলে মুখ ধুয়ে আসে। ফুয়াদ যত্ন করে খাবার খেয়ে দেয়। প্লেটে কিছু খাবার পড়ে থাকে। ফুয়াদ সেই প্লেটে খাবার নিয়ে নিজে খাবারটা শেষ করে। ফুয়াদ রেডি হয়ে হসপিটালে গেলে নাজিয়ার সাথে শাহনাজ কলেজে যায়। প্রথম দিন কলেজ মিস করার ইচ্ছে তার নেই। কলেজে এসে তাদের আজ আর কোনো ঝামেলা পোহাতে হয়নি। প্রথম দিন কেমন ক্লাস হয় না, সবার সাথে পরিচয়, আড্ডা, 2টা ক্লাস সব মিলে সময়টা পেরিয়ে যায়। দুপুর 1টার পর কলেজ ছুটি দেওয়া হয়। নাজিয়া আর শাহনাজ 2টা মেয়ের সাথে হাঁটতে হাঁটতে কলেজের কৃষ্ণচূড়া গাছের কাছে এসে দাঁড়ায়। বিভিন্ন ফুল আছে এই দিকটায়। ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে চারদিকে। শাহনাজ ফট করে একটা গোলাপ ছেড়ে নিজের ব্যাগে ঢোকায়। নাসির দূর থেকে সেটা দেখে এগিয়ে আসে শাহনাজের দিকে। শাহজাদি, আবারও দেখা হলো আমাদের। আর সেই কালকের মতোই। কাল বেলুন চুরি করেছিলেন, আর আজ ফুল। তোমার কি চুরি করার স্বভাব আছে? শুনুন ভাই, আমি চুরি করে আর ডাকাতি করিয়ে দিই আপনার কি? আর আমার ওপর নজর দেয়া কমিয়ে দেন। আপনার চোখে আমার চুরি ধরা পড়ে, অন্য কারো চোখে তো পড়ে না। তাহলে কি ভাববো? আমার উপর নজর রাখছেন। আমি সিনিয়র, সব দিকে নজর রাখতে হয়। এটা তোমার গোবর মাথায় ঢুকবি না। কি, আমার মাথায় গোবর আছে? তো কি মনে হয় তোমার মাথায় মগজ আছে বুঝি? সব সময় চুরি করার ধান্দা নিয়ে থাকে, তার মাথায় কি থাকবে? চুরি করার জন্য কলেজে ভর্তি হয়েছে। ওকে, নাকি আমি ফলো করব? শাহনাজ রেগে যায়। আশেপাশে তাকিয়ে দেখে একটা জায়গায় গোবর পড়ে আছে। একটা খাতার পেজ ছিঁড়ে হাতে নিয়ে গোবর তুলে নাসিরের চোখে মুখে মেখে দৌড় দেয়। নাজিয়া এমন কাহিনী দেখে আগে দৌড় দিয়েছে। কলেজের সবাই নাসিরের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নাসিরের বন্ধুরা এসে চোখে মুখে পানির ছিটা দেয়। নাসির চোখ মুখ ধুয়ে বমি করতে থাকে। গন্ধে তার গা গলে আসছে বারবার। প্রিয়তমা, তোকে নিয়ে লিখতে বসেছি আজ নতুন করে। নতুন কেন জানিস? এর আগেও তোকে নিয়ে লিখেছি অনেকবার। বারবার লেখার পর মনে হয় সেটা তোর যোগ্য নয়, সে কারণে কাগজ ছিঁড়ে ফেলতে হয় বারবার। তোকে নিয়ে কি বলবো? তুই আমার হৃদয় হরণকারিনী, মায়াবী রানী, আমার বুকের মধ্যে রাজত্বকারী। তুই আমার প্রিয়তমা। ভালোবাসি পিচ্ছি, অনেক ভালোবাসি তোকে। যেদিন শুনি তোর বিয়ে, জানিস না সেদিন আমার কি হয়েছিল? মনে হচ্ছিল এই বুঝি মরে যাব আমি। কিন্তু যখন শুনলাম তুই বিয়ে সম্পর্কে কিছু জানিস না,
তখন সাহস নিয়ে বিয়ে ভেঙে এক প্রকার পালিয়ে আসলাম তোকে নিয়ে। দূর থেকে নজর রাখলাম তোর ওপর। কত ছেলে তোকে প্রপোজ করার আগে হসপিটালে ভর্তি হয়েছে তা জানিস না। কেউ কেউ তোকে প্রপোজ করার পর দ্বিতীয় দিন আর দেখা করার সাহস পাস না, কেন জানিস? তাকেও কয়েকটা দোষ দিয়ে দিই আমি। তুই আমাকে ছাড়া কাউকে ভালোবাসবি না তুই। আমার ভালোবাসা তুচ্ছ করার মতো না, তোর জন্য জীবন দিতে পারি, সেখানে তোকে অন্য কারো হতে দিব কিভাবে? আমাকে একটু বোঝার চেষ্টা করিস। আমার কথার ভাঁজে তোকে খুঁজে দেখিস, দেখবি প্রতিটা চাহনিতে তুই, প্রতিটা কথায় তুই, আমার সব কিছুতেই তুই। তুই আমার সব, আর আমার আমিটা বলতে কিছুই নেই। সেখানে রয়েছে তোর বিচরণ, তোকে নিয়ে সম্পূর্ণ আমিটা। ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় তা আমি জানি না, কিন্তু ভালোবাসা কাকে বলে তা খুব ভালো করেই জানি। ভালোবাসি তোকে, ভালোবাসি ভালোবাসি বলতে পারবো না নাকি কখনো? কবে হবি তুই আমার প্রিয়তমা? তোকে নিয়ে আর কিছু বলতে চাই না, তোর পুরোটাতে আমি চাই সম্পূর্ণ আমার হয়ে যা না প্লিজ। ভালোবাসি কলিজা, অনেক ভালোবাসি তোকে। তোকে ছাড়া মরেই যাব আমি, তুই আমার সব। তোর জন্য সব ছেড়েছি, আমার জন্য কি নিজের অভিমান বা রাগ থাকলে সেটা দূরে ঠেলে দিতে আমার হতে পারবি না? আমার কি খুব বয়স? ভালোবাসি পিচ্ছি, খুব ভালোবাসি। আমার হয়ে যা, আমার হয়ে যা। তোকে ছাড়া বাঁচতে কষ্ট হচ্ছে আমার। এটি তোর ফুয়াদ ভাইয়া। ডায়েরি রেখে শাহনাজের চোখের পানিটা মুছে নেয়। ইস, কত আবেগ দিয়ে লিখেছে। সে পড়তে গিয়ে তো কেঁদে দিয়েছে। আর ফুয়াদ ভাইয়া যে তাকে ভালোবাসে, সে নিজেও তো ভালোবাসে। সে ভাবতে থাকে এই গল্পে নাসির আসলে হয়তো অন্য কিছু হতো, কিন্তু না, এখান থেকেই তার নাম মুছে যাবে চিরদিনের জন্য। নতুন করে সব কিছুতে নাম হবে ফুয়াদের, শাহনাজের ফুয়াদ। তখন কলেজ থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে ফুয়াদের রুমে গিয়ে শাহনাজ পায়চারি করে। প্রেমে পড়লে বুঝি মানুষটার সব কিছু ভালো লাগে, সে কারণে ফুয়াদের রুমের প্রতিটা কোণায় সে ভালোবাসা খুঁজে পায়। ফুয়াদ ভাইয়ের ড্রয়ার খুলে একটা ডায়েরি পায়। শাহনাজ কোনো কিছুতে হাত দেয় না, সে কারণে হয়তো ডায়েরি এভাবে রেখে দিয়েছে। শাহনাজ ডায়েরিটা নিয়ে চিঠিটা পায়, সেটা পরে এখন বিছানায় শুয়ে পড়ে সে। 2টার পরপর ফুয়াদ বাড়িতে আসে। নিজের রুমে শাহনাজকে দেখে ভ্রু কুঁচকে ফেলে, ভাবে হয়তো অসুস্থ, সে কারণে এ ঘর ওই ঘরই করতেছে। সে সব না ভেবে সে গোসল করে খাওয়া দাওয়া করে নেয়। তারপর রুমে এসে শাহনাজের পাশে বসে। শাহনাজের পাশে ডায়েরি দেখে লাফিয়ে ওঠে। শাহনাজ ভ্রু কুঁচকে সেদিকে তাকায়। ফুয়াদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুই কি আমার ডায়েরি পড়েছিস? না তো, তোমার ডায়েরি পড়তে যাব কেন? আমি তো আমার অসুখের ডায়েরি পড়েছি। শিকদার সাহেব, আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি আমার প্রিয় রোগ মহাশয়কে বিয়ে করতে যাচ্ছি। বুঝলাম না। ফুয়াদ শাহনাজের কথার মানে বুঝতে পারে না। শাহনাজ সেদিকে পাত্তা না দিয়ে ফুয়াদের কোলে বসে গলা জড়িয়ে ধরে। ফুয়াদ কিছু বলবে তার আগে সে ধমক দিয়ে বলে, তোকে বলছি না যখন তখন আমার গলা জড়িয়ে ধরবি না। বেয়াদবের মতো গলায় ঝুলে থাকিস কেন? এসব কিন্তু আমার ভালো লাগে না পিচ্ছি। ফুয়াদ কিছু বুঝতে পারছি না, শাহনাজ তাকে কপি করছে কেন? শাহনাজ ফুয়াদের কপালে চুমু দিয়ে বলে, কেন শিকদার সাহেব, কেন? আমি জড়িয়ে ধরলে কি আপনার প্রেম প্রেম পাই? আমি একা একটা মেয়ে, বাড়িতে থাকলে আপনার নজর পড়বে আমার ওপর। সে কারণে আপনি নাজিয়াকে এখানে এনেছেন যাতে আপনার প্রেম সংযত থাকে। সব যখন জেনে গেছিস তাহলে নতুন করে আমি কি বলবো? যখন তুই নিজে ধরা দিলে আমার কাছে, তখন আমি কি ছেড়ে দিতে পারি? ফুয়াদ কথাটা বলে শাহনাজের চোখে মুখে চুমু দিতে থাকে। শাহনাজ বিরক্ত বলে, উফ, থামো তো, সুরসুরি লাগতেছে আমার, চলো বিয়ে করি। নয়তো তুমি যখন তখন এমন করবে। আমাকে ভালোবাসিস? আপনার জন্য অসুখ বেঁধেছে শরীরে, আর আপনি কি বলছেন আমার জন্য? শিকদার সাহেব, আপনার জন্য। আপনাকে ভেবে আজ আমি অসুস্থ। আপনি সারা রাত আমাকে ঘুমাতে দেন নাই। আপনাকে নিয়ে ভেবেছি সারা রাত, তাই তো ঘুম হয়নি আমার। তোর পড়াশোনা, তুই তো পড়াশোনা করতে চাস, আমার জন্য যদি সেটা নষ্ট হয় তাহলে? আমি চাই তুই নিজের পড়াশোনা ঠিকমতো কর, তাই বিয়েটা এখন করতে চাচ্ছি না। তাহলে দূরে গিয়ে মরো। আমার পড়াশোনা শেষ হতে হতে তুমি বুড়ো হয়ে যাবে। দূর, আমি বুড়ো কাউকে বিয়ে করব না। তাহলে তুমি আমার লিস্ট থেকে বাদ। নতুন করে লিস্ট? শাহনাজ আর কিছু বলতে পারে না। ফুয়াদ ধমক মেরে কোল থেকে নেমে দেয়। তারপর আরও একটা ধমক দিয়ে বলে, যা রেডি হ, বিয়ে করব। মা বাবাকে সাথে নিয়ে বিয়ে করব। একা একা বিয়ে করলে সেটা কবুল হয় না। আর যদি মা বাবা না মানে তাহলে একাই বিয়ে করব। আমার যে মা বাবা নেই ভাইয়া। শাহনাজ কথাটা বলে হুট করে কেঁদে দেয়। তার যখন 3 বছর তখন বাবা মারা গেছে, আর যখন 5 বছর তখন মাও ছেড়ে চলে গেছে। সেই ছোট থেকে মেয়েটা মামা মায়ের কাছে মানুষ হয়ে আসে। আজ হঠাৎ করে বাবা মার কথা মনে হলো তার। মা বাবা না থাকলে কি সে বিয়ে করতে পারে না? ফুয়াদ শাহনাজকে টেনে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলে, আমার মা বাবা তোর বাবা মা, তাই না? পাগলি একটা, কান্না করতে হবে না, আমি আছি তো। আমি থাকতে কোনো কষ্ট তোকে ছুঁতে পারবে না। ভালোবেসে যত্ন করে রেখে দেব। ফুয়াদ নিজে প্রয়োজনীয় কিছু জামা কাপড় গুছিয়ে নেয় দুজনের।
জানে মা বাবা এতদিন রাগ করে থাকতে পারবে না। হসপিটালে ফোন করে বিয়ের জন্য ছুটি নেয়। নাজিয়া বর্তমান একা থাকে। বাসায় গিয়ে সব ঠিক হওয়ার পর সকল বন্ধু বান্ধবকে জানিয়ে দেবে ফুয়াদ। নাজিয়া থেকে বিদায় নিয়ে দুজন চলে যায়। দেশের বাড়িতে গিয়ে পৌঁছাতে রাত হয়ে যায়। ফুয়াদ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। বুক ধুকধুক করা শুরু হয়েছে। কত বছর পর বাড়িতে আসলো সে। শাহনাজ ফুয়াদের পিছনে লুকিয়ে থাকে। ফুয়াদ হেসে টেনে সামনে নিয়ে আসে। কাপা কাপা হাতে কলিং বেল বাজায়। তনু এসে দরজা খুলে দেয়। সামনে ভাইয়াকে দেখে সব ভুলে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ফুয়াদ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মা বাবা, কি আমাকে বাড়িতে ঢুকতে দিবে নাকি এখান থেকে চলে যেতে হবে আবারও? আর যদি যেতে হয় তাহলে একটু আসতে বল, দোয়া নিয়ে চলে যাব। ওই ভালো করে কথা বলো। এভাবে কথা বলে তো ওনারা রাগ করবে। তুমি দেখি কিছু বোঝো না। এ কাকে বিয়ে করতে যাচ্ছি আমি? শাহনাজ ফিসফিস করে কথাটা বলে। ফুয়াদ রাগে চোখে সেদিকে তাকায়। কিছুক্ষণ পর ফুয়াদের মা বাবা সেখানেই দাঁড়ায়। নীরু শিকদার সব রাগ অভিমান ভুলে ছেলেকে জড়িয়ে ধরেন। কান্নার সাথে কিছুক্ষণ বকাবকি করেন। ফুয়াদ বাবার পাশে গিয়ে দাঁড়ায়। তিনি ফুয়াদকে জড়িয়ে ধরে বলে, বাবার প্রতি এত অভিমান? অভিমান ভাঙতে বুঝি এত বছর লেগে গেল? আমার মরার পর না হয় আসতি, এখন না আসলেও হতো। সরি বাবা, মাফ করবেন, আমার ভুল ছিল। আমাকে কেউ আদর করে না। আমি কি চলে যাব এখান থেকে? আমাকে এখানে থাকতে দেওয়া হবে না যখন, তখন নিয়ে আসো কেন শিকদার সাহেব? সবাই শাহনাজের দিকে তাকায়। ফুয়াদের বাবা অবাক হয়, ভাবে ওনাকে নাম ধরে ডেকেছে। ফুয়াদ সেটা বুঝতে পেরে হেসে বলে, ও আমাকে শিকদার সাহেব বলে বাবা, ওকে ভেতরে আসতে বলবে না? নীরু শিকদার শাহনাজকে জড়িয়ে ধরেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন অনেক আগে, তবে ভুল করতে গিয়ে তার আগে না। শাহনাজ এসে সবার সাথে গল্প শুরু করে দেয়। রাতের খাওয়া দাওয়া করে তনুর সাথে ঘুমাতে যায়। এদিকে, বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি শাহনাজকে বিয়ে করতে চাচ্ছি। তোমাদের মতামত শুনতে চাচ্ছি না। তোমরা আয়োজন করবে কি না সেটা জানতে চাচ্ছি। নীরু শিকদার ও তার স্বামী দুজনে কিছুক্ষণ ভেবে রাজি হয়। কারণ তারা জানে যে মেয়েকে নিয়ে বিয়ের আসর থেকে চলে যেতে পারে, আবারও তাকে নিয়ে যাবে না, এটা কোনো কথা না। ফুয়াদ সব কিছু ঠিক করে। মা বাবা রাজি। বেশি দেরি করতে চায় না সে। ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চায়। তাই 3 দিন পর ডেট ঠিক করা হয়। ফুয়াদ হসপিটালে ফোন করে নিজের ট্রান্সফারের কথা বলে রাখে। এখন থেকে এখানেই থাকবে। আর শাহনাজকেও এখানে কলেজে ভর্তি করে দেবে। নাজিয়া সহ ফুয়াদ তার বাকি সকল বন্ধুদের বিয়ের কথাটা জানিয়ে দেয়। পরের দিন ফুয়াদ আবারও কুমিল্লা যায়। সেখানের সকল জিনিস ট্রাকে করে নিয়ে আসে। আর যা দরকার নয় সেগুলো বিক্রি করে দেয়। সাথে শাহনাজের কলেজে গিয়ে ট্রান্সফার নিয়েও কথা বলে। সবশেষে বাসায় আসতে অনেক রাত হয়। পরের দিন থেকে হালকা আয়োজনে বাড়ি সাজানো হয়। সেদিন সন্ধ্যায় মেহেদি অনুষ্ঠান হয়। পরের দিন গায়ে হলুদ। এরপর কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে। বিয়ে আজ। শাহনাজ ও ফুয়াদের বিয়ে। মেয়েরা বিয়ে নিয়ে এক্সাইটেড হলেও ফুয়াদ বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড। সে তার প্রিয়তমাকে আপন করে নিবে আজ। ফুয়াদ অসুস্থ হয়ে পড়েছে এই ভেবে যে তার প্রিয়তমা আবার তাকে ছেড়ে না যায়। দুপুরের খাওয়া দাওয়া করে বিয়েটা কমপ্লিট হয়। বিয়ে পড়ানোর সময় ফুয়াদ জোরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। সবাই তার দিকে তাকিয়ে মুখ টেপে হাসে। ফুয়াদের এতে কোনো লজ্জা নেই। সে তার প্রিয়তমাকে পেয়ে গেছে। সবাই মিলে আড্ডা দেয়, গল্প করে, ট্রুথ ডেয়ার খেলে। এসব মিলে রাত 12টা বাজে। শাহনাজ ফুয়াদের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। ফুয়াদ সবার থেকে বিদায় নিয়ে শাহনাজকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে যায়। পিছন থেকে রিয়াদ বলে, আজ তোরই দিন। বউকে কোলে নিতে পারি না বলে এভাবে আমাদের সামনে কোলে নিবি? যা যা, আজ তোদের স্পেশাল দিন বলে কিছু বললাম না। সব কিছু বলেও বলছি কিছু বলিস নাই। আসলে তোরা বন্ধু হারামির জাত। এমনি 12টা পর্যন্ত আটকে রেখেছিস, কিছু বলি নাই। আবার এমন ন্যাকামি শুরু করছিস। রুমে গিয়ে কী হবে দোস্ত? আমাদের পিচ্ছি ভাবি তো ঘুমিয়ে গেছে। শাহনাজকে বিছানায় শুয়ে দেয়, আড্ডা দে। ফুয়াদ রেগে সেখান থেকে চলে যায়। সবাই খিলখিল করে হেসে ওঠে। ফুয়াদ শাহনাজকে শুয়ে দিয়ে লাইট অফ করে। শাহনাজকে জড়িয়ে ধরে গলায় একটা কিস করে। শাহনাজ নড়ে চড়ে ওঠে। ফুয়াদ এবার ইচ্ছে করে বিরক্ত করা শুরু করে। একসময় শাহনাজের ঘুম একেবারেই ভেঙে যায়। বিরক্ত হয়ে উঠে বসে। ফুয়াদ রুমের লাইট দিয়ে শাহনাজকে ধমক দিয়ে বলে, কি সমস্যা? ঘুমাতে দিবে না নাকি? এভাবে বিরক্ত করছো কেন? দূরে যাও। আমার ঘুমে ডিস্টার্ব করার জন্য কিন্তু পানিশমেন্ট হবে। কি পানিশমেন্ট শুনি তো? শাহনাজ রেগে ফুয়াদের চুল খামচে ধরে। এত জোরে ধরে যে হাতের সাথে 8-10টা চুল উঠে আসে। ফুয়াদ ব্যথার মধ্যে অবাক হয়ে শাহনাজের দিকে তাকিয়ে থাকে। শাহনাজ একই কাজ আবারও করে। ফুয়াদ এবার জোরে ধমক দিয়ে বলে, মাথায় লাগতেছে না নাকি? এভাবে বাচ্চাদের মতো চুলটানো কেন? এটা খেলার জিনিস পাইছো নাকি? চর দিয়ে কিন্তু ভীমরতি বের করব। হুঁ, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি না। কথা দিয়ে কথা রাখি। কিসের কথা? তোমার মনে নাই থাকতে পারে, কিন্তু আমার মনে আছে। তুমি যেদিন বিরিয়ানির প্যাকেট ফিরিয়ে দিয়েছিলে সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম গুনে গুনে তোমার মাথার 20টা চুল ছিঁড়ব।
হোয়াট? ফুয়াদ ভয়ে বিছানা থেকে নেমে যায়। শাহনাজ খিলখিল করে হেসে ওঠে। চুলগুলো বালিশের ওপর রেখে গুনতে থাকে। 21টা চুল উঠে এসেছে। ভাবতে থাকে এত চুল উঠে এসেছে, তার মানে ফুয়াদের মাথায় ব্যথা করতেছে। ইশারায় ফুয়াদকে কাছে আসতে বলে ফুয়াদ এসে পাশে বসে। শাহনাজ বাড়তি চুলটা মাথায় লাগানোর চেষ্টা করে। ফুয়াদ ব্যথার মধ্যে হেসে শাহনাজকে বুকে জড়িয়ে নিয়ে বলে, হইছে, আর ঢং করতে হবে না। এভাবে চুল জোড়া দেবে তুমি? আদর করতে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। সরি শিকদার সাহেব। ফুয়াদ কিছু বলে না। শাহনাজের চোখে মুখে কিস করতে থাকে। শেষে কপালে কিস করে হালকা সরে বলে, যদি আমি চাই তোকে সঠিকভাবে, তাহলে কে বা পারবে ঠেকাতে আমাকে? ভালোবাসি সেই শুরু থেকে শেষ পর্যন্ত। ভালোবেসে যাব আমি আরো গভীরভাবে। ভালোবাসা, আমার ভালোবাসা আজ পূর্ণ। সমাপ্তি।